প্রিয় স্টুডেন্টস, আজকে আমরা খুব দারুণ একটা জিনিস শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে টিস্যু। তোমরা অনেকেই জানিয়েছো যে টিস্যু নিয়ে তোমাদের অনেক প্রবলেম হয় এবং টিস্যুর কনসেপ্টে তোমাদের বুঝতে একটু সমস্যা হয়। এবং এই টিস্যু এই টপিক থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে, এমসিকিউতে কিন্তু অনেক প্রশ্ন আসে। সো কনসেপ্ট ক্লিয়ার না হওয়ার কারণে, না বুঝে মুখস্থ যখন আমরা করি, তখন এই টিস্যুর অ্যাকচুয়ালি আসলে টিস্যু জিনিসটা কেটে আমরা আসলে উপলব্ধি করতে পারি না। তো আজকের এই ক্লাসগুলো এবং আগামী যে ক্লাসগুলো আসবে, এগুলোর মাধ্যমে আমরা উদ্ভিদের টিস্যু এবং প্রাণীর টিস্যু খুব ভালো করে শিখে নিতে পারবো ইনশাল্লাহ। বলে রাখা ভালো, আমার এই ক্লাসগুলো আরও যদি ভালোভাবে বুঝতে চাও, তাহলে তুমি এই চ্যাপ্টারের যে আগের যে ক্লাসগুলো আছে, অর্থাৎ এই ক্লাসের আগের যে ক্লাসগুলো আছে, সেগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে করে নাও। তাহলে ইনশাল্লাহ এই টপিক সম্পর্কে তোমার একটা ভালো ধারণা হয়ে যাবে। এবং আমার এই ক্লাসগুলো কিন্তু অনেক ডিটেল হয়, অনেক বেসিক হয়, অনেক গভীর আলোচনা করা হয়, যেগুলো তোমার ইনশাল্লাহ স্কুল লেভেল পাশাপাশি কলেজ লেভেলেরও কনসেপ্ট অনেক ভালো করে ক্লিয়ার করে দিবে। তো দেখো, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে টিস্যু। হোয়াট ইজ টিস্যু, এটাই তো আমরা আগে জানি। তার আগে আমি আজকে তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। আমি আজকে অনেক কিছু নিয়ে আসি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো, এইটা একটা এককোষী জীব। এটা কিন্তু একটা এককোষী জীব, যার নাম হচ্ছে প্যারামেসিয়াম। যার নাম কি? প্যারামেসিয়াম। তো এই প্যারামেসিয়াম এককোষী জীবের নাম তোমরা প্রথম অধ্যায়ে শুনছো। এবং দেখো, এটা কিন্তু এককোষী, জাস্ট একটাই কোষ কিন্তু। এবং এটা আমরা দেখতে পারতেছি একটা জলজ একটা পরিবেশে কি করছে, তার কোষের চারিদিকে ছোট 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 যে সিলিয়া আছে, এগুলো চলাচল করছে। হোয়াট ইজ সিলিয়া? এই দেখো, এই প্যারামেসিয়ামটা চলাচল করার জন্য ছোট ছোট রোমের মতো দেখছো না তার কোষের চারিদিকে, এগুলোকে সিলিয়া বলে, যেটা দিয়ে সে চলাচল করতে পারতেছে। এটা কতটুকু সাইজ? এটা অনেক ছোট। মাইক্রোস্কোপ, পানির একটা এক ফোঁটা পানির মধ্যে মাইক্রোস্কোপ দিয়ে দেখা হচ্ছে এটা অনেক ছোট, লাইক অ্যামিবাও এরকম একটা অবস্থায় থাকে। তো এক কোষে যে জীবগুলো আছে, সেটা যদি আমরা আদি কোষ ব্যাকটেরিয়া হিসেবে না ধরি, অন্য কোষকে যদি ধরি, প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত এক কোষী যেগুলো আছে। প্রোটিস্টা রাজ্য কোনটা? প্রকৃত কোষের প্রথম যে রাজ্যটা, সেটা হচ্ছে প্রোটিস্টা রাজ্য। এগুলো সম্পর্কে আরো ভালো জানতে পারবা তুমি যদি আমার প্রথম ক্লাসগুলো করো এই চ্যাপ্টারে। তো যেটা বলতেছিলাম, এগুলো এক কোষী জীব এবং এই একটা কোষের মধ্যে তার সব কিছু হয়। তার খাবার গ্রহণ করা, তার কোষের যত যাবতীয় কার্যক্রম, খাবার পরিপাক করা, এভরিথিং সব কিছু একটা কোষের মধ্যে হয়। এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, কিন্তু অনেক জুম করে দেখানো বলে তুমি বুঝতে পারতেছো। মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। এবং এই কোষটা যখন বিভাজিত হয়, তখন কি হয়? একটা থেকে দুটা কোষ তৈরি হয়ে যায়। একটা কোষ থেকে দুটা কোষ তৈরি হয়ে যায়, এবং সেই দুটা কোষ মানে কি? দুটা আলাদা প্যারামিসিয়াম তৈরি করে। এই যেটার নাম হচ্ছে প্যারামিসিয়াম। সেম অ্যামিবার ক্ষেত্রে কি অবস্থা? অ্যামিবা কি করে? কোষটা যখন বিভাজিত হয়, তখন একটা থেকে দুইটা হয়। অ্যামিবা একটা থেকে দুইটা হয়, এবং দুটোই আলাদা আলাদা অ্যামিবা হয়ে যায়। এরা কখনোই একসাথে একাধিক কোষ থাকে না। এরা সবসময় আলাদা আলাদা একা একা সিঙ্গেল সিঙ্গেল কোষ হিসেবে থাকে। অর্থাৎ এক কোষী জীব সবসময় সিঙ্গেল একটা কোষ হিসেবে থাকবে। এদের কোষ যদি বিভাজিতও হয়, এরা সিঙ্গেল কোষ হিসেবে দুইটা আলাদা জীব হিসেবে পরিচিতি লাভ করবে। অর্থাৎ একটা অ্যামিবা যদি ভাগ হয়, ভাগ হয়ে যদি দুইটা অ্যামিবা হয়, তো দুইটা অ্যামিবা আলাদা থাকবে এবং দুইটা অ্যামিবা তৈরি হবে। এমন না যে অ্যামিবার দুইটা কোষ হয়ে যাবে। একটা অ্যামিবার দুইটা কোষ হইতে পারে না। ওকে, একটা অ্যামিবার দুইটা কোষ হইতে পারে না, অ্যামিবা একটা কোষই থাকবে। ওকে, এগুলো হচ্ছে এককোষী জীব। এবং এই এককোষী জীব তার দেহের যত কর্মকাণ্ড আছে, তারা একটা কোষের মধ্যেই চালায়। তো আমরা যেগুলো নিয়ে কথা বলতেছি, এগুলো হচ্ছে বহুকোষী জীব। বহুকোষী জীবে যখন একসাথে অনেকগুলা কোষ থাকবে একই জায়গায়, স্বাভাবিক আমরা দেখছি একটা গাছ কিভাবে বড় হয়। একটা গাছ বড় হয় কিভাবে? কোষ বিভাজনের মাধ্যমে। একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16 থেকে 32, 64, 128, 256, 512, 1024, 4048, 4096, এইভাবে করে বাড়তে থাকে কোষের সংখ্যা। কোষের সংখ্যা বাড়তে থাকে, এবং ওই জীবের দেহের আকৃতিটাও কি হইতে থাকে? জীবের দেহের আকৃতিটাও খালি বড় থেকে বড় হইতে থাকে, বড় থেকে বড় হইতে থাকে। এটাই হচ্ছে কোষ বিভাজন, এবং এর মাধ্যমে টিস্যু তৈরি হয়। হোয়াট ইজ টিস্যু? টিস্যু হচ্ছে একসাথে অনেকগুলা কোষ, একসাথে অনেকগুলা কোষ, এবং তারা একই জায়গা থেকে তৈরি হয়েছে এবং একই রকমের কাজ করতেছে। দেখো, এখানে একটা উদ্ভিদের টিস্যু দেখানো হয়েছে। এগুলা কোষ কোনগুলো আমি তোমার একটু দেখাই, একটু দাগ দিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে এগুলো কোনগুলো কোনগুলো কোষ। এই যে এটা একটা কোষ, এটা একটা কোষ। এই যে বর্ডারগুলো হচ্ছে ধরো কোষের প্রাচীর, বর্ডারগুলো ধরে নেওয়া হচ্ছে কোষের প্রাচীর। একটা কোষ, একটা কোষ, 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 অনেক কোষ, অনেক অনেক কোষ। অনেকগুলো কোষ আমি এখানে বর্ডার দিয়ে দিছি। মাঝখানে যে সবুজ সবুজ দেখতে পাচ্ছ, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে কোষের ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিক। তাহলে এখানে অনেকগুলো কোষ একসাথে ঘনভাবে আছে। এটাই হচ্ছে একটা টিস্যু। তাহলে টিস্যু কি? হোয়াট ইজ টিস্যু? এটা উদ্ভিদেরও হইতে পারে, প্রাণীরও হইতে পারে। হ্যাঁ, টিস্যু কি? একগুচ্ছ কোষ, সংজ্ঞাটা শিখে রাখো। একগুচ্ছ কোষ একই জায়গা হতে সৃষ্ট, এরা এক জায়গা থেকে তৈরি হবে। একই জায়গা হতে উৎপত্তি, বা এগুলা যেখান থেকে তৈরি হয়েছে, এই জায়গাটা ফিক্স ছিল, একটা নির্দিষ্ট জায়গা থেকে তৈরি হয়েছে। একগুচ্ছ কোষ একই জায়গা হতে সৃষ্ট, একই কাজ করে,
একই কাজ করে, অর্থাৎ ওই সবগুলা কোষের একটা নির্দিষ্ট কাজ থাকবে, তখন ওই কোষগুচ্ছটাকে বলা হবে টিস্যু। তখন ওই কোষগুচ্ছটাকে কি বলা হবে? টিস্যু বলা হবে। তাহলে একগুচ্ছ কোষ যদি একই জায়গা থেকে সৃষ্টি হয় এবং একই ধরনের কাজ করে, তখন ওই একগুচ্ছ কোষকে বলা হবে টিস্যু। এটা উদ্ভিদেরও থাকতে পারে, প্রাণীরও থাকতে পারে। উদ্ভিদেরও টিস্যু আছে, একটু আগে দেখলাম, প্রাণীরও কি আছে? টিস্যু আছে। যেমন স্কিন টিস্যু, কিন্তু কিডনির টিস্যু, হার্টের টিস্যু, মাসেল মাংস পেশি, এখানেও টিস্যু আছে। সব জায়গায় যেখানে একসাথে অনেকগুলো কোষ, দেখো আমাদের একটা অঙ্গ তৈরি হয়েছে কি অনেকগুলো কোষ দিয়ে, তাহলে একটা অঙ্গের মধ্যে অবভিয়াসলি টিস্যু থাকবে। মনে রাখবা, সিরিয়ালটা আমি তোমাদের এখন শিখায় রাখি। কোষ অনেকগুলো মিলিত হয়ে তৈরি হয় টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে হয়ে তৈরি হয় অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে মিলে তৈরি হয় তন্ত্র, আর অনেকগুলো তন্ত্র মিলে একটি দেহ, অনেকগুলো তন্ত্র মিলে তৈরি হয় একটি দেহ। মানে অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু তৈরি হবে, অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি হবে, অনেকগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র। যেমন তন্ত্র কি? পরিপাক তন্ত্র। একটা পরিপাক তন্ত্রের মধ্যে কতগুলো অঙ্গ আছে তুমি চিন্তা করো। মুখ আছে, অন্ননালী আছে, পাকস্থলী আছে, নাড়িভুঁড়ি মানে ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র আছে, লিভার আছে, অগ্নাশয় আছে, মলাশয় আছে, পায়ু আছে। এই সবগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র, যেটা হচ্ছে পরিপাক তন্ত্র। তেমনি রক্ত সংবহন তন্ত্রের কথা বললে হার্ট আছে, রক্তনালিকা আছে, রাইট? আর অনেকগুলো তন্ত্র মিলে একটা দেহ, যেমন রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র, রেচন তন্ত্র, প্রজনন তন্ত্র, কঙ্কাল তন্ত্র, অনেকগুলো তন্ত্র মিলে একটা দেহ তৈরি হয়। তোমরা কি জানো আমাদের যে স্কিন, এটাও একটা অঙ্গ। মানবদেহের সব থেকে বড় অঙ্গ হচ্ছে স্কিন। আমাদের যে ত্বক, স্কিন, স্কিন এটা একটা অঙ্গ, একটা অঙ্গ। পুরোটা স্কিন মিলে একটা অঙ্গ। স্কিন কিন্তু একটা অঙ্গ, কেন জানো? স্কিনে অনেক টিস্যু আছে, অনেক টিস্যু দিয়ে একটা স্কিন তৈরি। তাহলে একসাথে অনেকগুলো কোষ যদি থাকে এবং তারা যদি একই রকমের কাজ করে, তাহলে তারা হবে টিস্যু। এটা উদ্ভিদেরও আছে, প্রাণীরও আছে। টিস্যু উদ্ভিদেরও আছে, প্রাণীরও আছে, এই কথাটা মাথায় রাখতে হবে যদি এটা বহুকোষী জীব হয়। তাহলে আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, বহুকোষী জীবে, বহুকোষী জীবে এক কোষীতে তো কখনো একসাথে অনেকগুলো কোষ থাকার সম্ভাবনাই নেই। এক কোষী জীব একটা থেকে দুইটা হয়ে যায়, দুটো আলাদা হয়ে যায়, আলাদা দুটো জীব হয়ে যায়। ঠিক আছে? বহুকোষী জীবের ক্ষেত্রে এইগুলো প্রযোজ্য হবে। তাহলে এই টিস্যু সংখ্যাটা আমরা কিন্তু জানবো। ওকে, তাহলে এখন আমরা প্রাণী টিস্যু নিয়ে পরে আলোচনা করবো। প্রথমে আমরা উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করবো। এবং কথাটা মনে রাখবা, টিস্যুর কোষগুলো কখনো একই রকম হয় না। এক একটা জায়গার কোষ এক এক রকম। তোমাদের তো দেখাইছিলাম, তোমাদের তো একদম প্রথম ক্লাসে দেখাইছিলাম যে আমাদের দেহের এক এক জায়গার কোষ এক এক রকম, মানব দেহের এক একটা জায়গার কোষ এক এক রকম, তেমনি উদ্ভিদেরও একই অবস্থা। চলো আমি তোমাদের কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাই, তোমাদের ভালো কনসেপ্ট ক্লিয়ার হবে। আমরা উদ্ভিদের মধ্যে থাকি, প্রাণীতে আমরা নেক্সটে যাব। আমি একটা অ্যানিমেশন এখন তোমাদের দেখাতে যাচ্ছি, যে অ্যানিমেশনে তোমরা রিয়েলাইজ করবা কিভাবে একটা উদ্ভিদের বৃদ্ধি সম্পন্ন হয়, কিভাবে একটা গাছ বড় হয়, সেটা আমরা এখন এই অ্যানিমেশনের মাধ্যমে দেখব। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা বীজ দেখতে পাচ্ছি, দুটো বীজ। ঠিক আছে? বীজ, এটা হচ্ছে একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজ, আর এটা হচ্ছে একবীজ। ঠিক আছে? যাক, দ্বিবীজপত্রী একবীজপত্রী এটা না জানলেও সমস্যা নাই। আমরা একটু বীজের ভিতরে দেখার চেষ্টা করি যে দ্বিবীজপত্রী কেন বলছে। এটা বীজপত্র দুইটা, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, এটা বীজপত্র একটা। ঠিক আছে? এই দেখো ভ্রূণ কোথায় আছে, দেখো ভ্রূণ কোথায় আছে, এই যে এইটা হচ্ছে ভ্রূণ। তোমার আগের দিন দেখতে চাইছিলে না ভাই ভ্রূণ কোনটা, এই দেখো এই যে ভিতরে ভ্রূণ, ছোট্ট একটা গাছের পাতার মতো দেখা যাচ্ছে, যে এটাই হচ্ছে ভ্রূণ। এই ভ্রূণটা এখন অঙ্কুর উদ্গম হবে। তাহলে এখানে অবভিয়াসলি অনেকগুলো কোষ আছে, এইটুকুর মধ্যে অনেকগুলো কোষ আছে। ওকে, এবার দেখো অঙ্কুর উদ্গম কেমনে হবে। অঙ্কুর উদ্গম, এই দেখো মাটিতে রাখছো, পানি দিছো, এই দেখো ভ্রূণ মূল বের হইলো, ভ্রূণ মুকুল বের হইলো, এই দেখো গাছের পাতা বের হচ্ছে, দেখছো কিভাবে সুন্দর হয়ে দুইভাবে বের হয়ে যাচ্ছে। এইখানে যে এই গাছটা বড় হচ্ছে কিসের মাধ্যমে? অবভিয়াসলি কোষ বিভাজনের মাধ্যমে। কোষ বিভাজন না হলে কি গাছটা বড় হতে পারছে? সম্ভব না তো, রাইট? এবং এই যে দেখো এই যে মূল, এই মূলের এখানে অসংখ্য কোষ আছে, এটা সাদা, তার মানে কি এখানে লিউকোপ্লাস্ট। তারপরে এই যে পাতা, এই পাতার এখানে অসংখ্য কোষ আছে। তারপরে এই যে পাতার মধ্যে অসংখ্য কোষ আছে। তাহলে পাতার মধ্যে টিস্যু আছে, যেখানে অনেকগুলো কোষ সেখানে কি আছে? টিস্যু। যেখানে অনেকগুলো কোষ সেখানে কি আছে? টিস্যু। এখন এটা তো আমরা একটা অ্যানিমেশন দেখলাম কিভাবে বড় হয়। এবার আমরা আরেকটা অ্যানিমেশন দেখার চেষ্টা করব। আমি চলে দেখি, আমার টিস্যুটাকে আরেকটু ভালোভাবে দেখার চেষ্টা করতেছি। টিস্যু আবার দুই রকমের, ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। ওখানে আমরা আসবো আস্তে ধীরে, টেনশনের কিছু নাই। এই দেখো এটা গাছের একটা একটা গাছ, হ্যাঁ, এটা গাছের মূল, এটা গাছের কাণ্ড। এখন বলতো গাছ কোন কোন জায়গায় বড় হয়? এই যে মূল নিচের দিকে বড় হবে, যাতে করে মাটিতে গভীরে যেতে পারে, অনেক বেশি পানি নিতে পারে। আর এই যে পাতার সামনে যে কচি পাতা, এই যে কচি পাতা,
এই যে কচি পাতা, এগুলো বড় হয় যাতে গাছ লম্বা হইতে পারে। গাছ কিন্তু আবার সাইডেও বড় হয়। একটা নির্দিষ্ট বয়স হওয়ার পর গাছ আর বড় হয় না, মানে গাছের একটা নির্দিষ্ট জায়গায় বড় হয় না। আমরা যেরকম নির্দিষ্ট সময়ের পর আর লম্বা হই না, তেমনি গাছেরও এরকম হইতে পারে। তাহলে টিস্যু দুই রকমের, যেই টিস্যু বিভাজিত হইতে পারে যার ফলে গাছ বড় হয়, সাইডে মোটা হয়, ওটাকে বলা হয় ভাজক টিস্যু। আর যেই টিস্যু বিভাজিত হয় না ওইটাকে বলা হয় স্থায়ী টিস্যু। আচ্ছা, এবার আমরা একটু গাছের মূলের দিকে যাই। এই যে মূল, ঠিক আছে, এই যে মূল, মূলের গায়ে যে ছোটো ছোটো যেগুলো হচ্ছে মূলের রোম, এটা হচ্ছে মূলের রোম। এখন আমরা দেখবো কিভাবে টিস্যু বড় হয়, কিভাবে কোষটা বিভাজন হতে হতে কিছু আগায়। এই দেখো, এই যে দেখছো মাটির গভীরে যাচ্ছে, মাটির গভীরে যাচ্ছে, রাইট, মাটির গভীরে ঢুকতেছে, এবং দেখো মূলের রোম তৈরি হচ্ছে, মাটির গভীরে যাচ্ছে। তাহলে এই যে দেখো মেরিস্টেম টিস্যু লেখছে যে একটা নীল কালার, যেটা মেরিস্টেম টিস্যু, যে নীল কালার যেটা, এটা হচ্ছে ভাজক টিস্যু। মেরিস্টেম টিস্যু মানে হচ্ছে ভাজক টিস্যু, ভাজক টিস্যু, অর্থাৎ যেই টিস্যুটা বিভাজিত হচ্ছে এবং যার ফলে লম্বা হচ্ছে। এর ফলে কিন্তু গাছটা কি হচ্ছে, লম্বা হচ্ছে। এই মেরিস্টেম টিস্যু আছে বলে গাছটা কি হচ্ছে, লম্বা হইতে পারতেছে, আদারওয়াইজ কিন্তু পারতো না। মূলটা লম্বা হচ্ছে, এরকম করে কাণ্ডও কিন্তু এভাবে কি হয়, লম্বা হয়, এভাবে লম্বা হইতে থাকে। এবং এই যে এইগুলো হচ্ছে কোষ, এই সবগুলো হচ্ছে কোষ, অসংখ্য কোষ, এক একটা কোষের এক একটা কাজ, এটাই তো টিস্যু। অসংখ্য কোষ থাকলে কি টিস্যু। এবং এইভাবে করে কোষ বিভাজন হওয়ার মাধ্যমে গাছটা মূলটা মাটির গভীরে কি হতে থাকে, যেতে থাকে, ঠিক আছে। এবং মূল মাটির গভীরে কেন যায়, মূল মাটির গভীরে যায় এই দেখো, যাতে করে যে মাটির আশেপাশে যে নীল নীল যেগুলো, এগুলো পানি, এই পানি যাতে মূল দিয়ে ভিতরে ঢুকতে পারে। খেয়াল করো, এই যে এইগুলোও কিন্তু কোষ, এগুলোও কিন্তু কোষ, তাহলে এটা একটা টিস্যু হিসেবে কাজ করতেছে, একসাথে অনেকগুলো কোষ। তারপর দেখো এইগুলোও কোষ, এটার ভিতর দিয়ে পানি উপরে উঠতেছে গাছের, এইগুলোর মাধ্যমে গাছের উপরে পানি উঠতেছে, দেখছো, এই যে এগুলোর মাধ্যমে গাছের উপরে কি পানি উঠতেছে। তাহলে এইটাও একটা কি টিস্যু, এটা কাজ করে পানি পরিবহন করার জন্য। তাহলে এরকম উদ্ভিদে অসংখ্য কোষ আছে, দেখছো এইসবগুলো অসংখ্য কোষ, এক একটা কোষের এক একটা কাজ। কেউ পানি পরিবহন করে, কেউ বাইরে থেকে আঘাত থেকে রক্ষা করে, ঠিক আছে। যেমন ধরো যে স্কিন তৈরি করে, এগুলো একটা টিস্যু, যে স্কিন তৈরি করছে গাছের। ওকে, এরকম অসংখ্য আছে। আচ্ছা, এবার আমরা কাণ্ড দেখি। এই যে গাছের কাণ্ড, গাছের কাণ্ড, কাণ্ডর এই যে বাইরের যে আবরণটা, এই আবরণটা একটা টিস্যু, এটাকে বলে আবরণ টিস্যু, এটা স্কিন তৈরি করছে, ঠিক আছে। দেখো গাছের কাণ্ডের ভিতরে এই যে দেখো টিস্যু, দেখছো কত কোষ, এই যে এটা হচ্ছে আবরণ টিস্যু, যেটা আবরণ তৈরি করছে। তারপর দেখো এগুলো হচ্ছে পরিবহন টিস্যু, এটা খাবার পরিবহন করতেছে, এটা পানি পরিবহন করতেছে, যেটা সবসময় উপর দিকে উঠে এটা পানি। তাহলে এটা একটা টিস্যু যেটা খাবার আর পানি পরিবহন করে, এগুলো স্থায়ী টিস্যু, এগুলো বিভাজিত হয় না। ধরো একটা একটা টিস্যু পানি পরিবহন করতেছে, এর মাঝখানে কিন্তু সে যে একটা থেকে দুইটা হয়ে গেলে পানিটা কই যাবে, এই জন্যে যেগুলো পরিবহন করে সেগুলো বিভাজিত হয় না। আর এই যে এই টিস্যুগুলো, এগুলো হচ্ছে স্কিন তৈরি করছে, এবং এই যে এই টিস্যুগুলো আরও শক্ত, এগুলো স্থায়ী, ঠিক আছে। এভাবে করে দেখো কিভাবে সুন্দরভাবে পানি পরিবাহিত হচ্ছে। ওকে, ওকে, এবার আমরা পাতা দেখি, যে গাছের পাতা, দেখছো গাছের পাতা, দেখছো গাছের পাতা, পাতাও কিন্তু টিস্যু, পাতা তো টিস্যু আছে, কেমন দেখো, এই যে পাতাটা কাটছি, কেটে পাতার ভিতরে গেছে, পাতাটা কেটে পাতার ভিতরে গেছি, ঠিক আছে। এই দেখো এটা পাতা, এটা এটা কতটুকু জায়গা, এটা পাতার, এটা একটা পাতার কতটুকু জায়গা দেখো, এই যে এটা পাতার পৃষ্ঠ, এটা পাতার উপরের অংশ, ঠিক আছে। এটা হচ্ছে পাতার একদম চিকন যে জায়গাটা, সেটা, একটা মিনিট, এই যে পাতার একদম আমরা কতটুকু কেটে দেখাইছি জানো, এই দেখো পাতার এই যে এই বরাবর জায়গাটা কেটে দেখাইছি আমরা, এই যে এই বরাবর জায়গাটা। বা আমরা যদি আবার পাতায় যাই, এই দেখো একটা পাতাকে এই বরাবর কাটলে, এই চিকন বরাবর, আমরা কিন্তু ভাইবো না এইভাবে কাটছি, আমরা একটা পাতাকে এই যে এই ভাবে কাটছি। বা ধরো একটা পাতাকে আমরা এই যে এইটুকু কাটছি, এইটুকু, এইটুকু কাটছি, এইটুকু কেটে আমরা দেখতে পারতেছি যে ওইটুকু জায়গার মধ্যেই দেখছো কত কত কোষ, কত কত কোষ, এবং এক একটা কোষের এক এক কাজ। খেয়াল করো এই যে অনেকগুলা কোষের এই টিস্যু, উপরের যে লেয়ারটা দেখো, এই যে উপরের যে লেয়ারটা, উপরের যে লেয়ারটা, এই যে বেগুন কালারটা হচ্ছে নিউক্লিয়াস, এগুলোও কোষ। কত কোষ একটা পাতার মধ্যে, দেখছো একটা পাতাকে কাটলে কি পরিমাণ কোষ, তারপর কতটুকু কাটছি। ধরো আমি এটাকে তোমার আরেকটু ভালো করে রিয়েলাইজ করাই, ধরো এটা একটা গাছের পাতা, তো এটা গাছের পাতা আমরা এই বরাবর কেটে দেখতেছি, এই বরাবর মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখতেছি, বুঝতে পারছো কিনা জানি না আসলে। এই যে এই বরাবর, এই বরাবর, এই বরাবর কেটে আমি দেখাচ্ছি, তাহলে বুঝতেই পারতেছো যে কি পরিমাণ চিকন, এবং এই চিকন জায়গাটার মধ্যে কি পরিমাণ কোষ আছে। এর মধ্যে বাইরের যে জায়গাটা এটা হচ্ছে স্কিন, তাহলে ওটা হচ্ছে আবরণ টিস্যু। এ দেখো কত ঘন, কত ঘন, দেখছো স্কিন কত ঘন, এ দেখো নিচে তাহলে স্কিন, নিচেটা স্কিন, উপরটাও স্কিন, কারণ গাছের, এটা যদি গাছের পাতা হয় এভাবে যদি আমি কেটে দেখাই তাহলে এটাও স্কিন, এটাও স্কিন,
দুদিকে স্কিন, এখানেও স্কিন, এখানেও স্কিন, আর মাঝখানের জায়গাটায় আছে অনেকগুলো কোষ। ঠিক আছে, আমি তোমাদের একটা গাছের পাতা এনে পুরো ভালোভাবে রিয়েলাইজ করে আমার দেখি, আমার বারান্দায় গাছের পাতা পড়ে আছে, এই যে একটা পরগাছা, এই যে গাছের পাতা। আমরা কিন্তু এই বরাবর দেখাচ্ছি না, আমরা দেখাচ্ছি এই বরাবর, এই যে এই বরাবর কেটে গাছের পাতাটা এই বরাবর কেটে দেখাচ্ছি। তাহলে এটার উপর দিকে একটা স্কিন আছে, নিচের দিকে একটা স্কিন আছে, সেম এটা উপরের দিকে স্কিন আর নিচের দিকে স্কিন। তাহলে স্কিন তৈরি করে এই কোষ, এগুলোকে কি কোষ বলে? অ্যাপিথেলিয়াল কোষ। এবং দেখো এই স্কিনের কোষের নিচে ছিদ্র ছিদ্র আছে, এগুলোকে পত্র রন্ধ্র বলে, যেটাতে বাতাস বাতাস ঢুকে, এই যে ছিদ্র, এটা বাতাস ঢুকে ও কাপ। যাই হোক, তো দেখো এইখান থেকে পানি যাচ্ছে, এখান থেকে কি যাচ্ছে? পানি যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে পরিবহন টিস্যু। এগুলো কি টিস্যু? পরিবহন টিস্যু। উদ্ভিদের টিস্যুকে 3টা অংশে ভাগ করা যায়, আমি একটু তোমাদেরকে আবার দেখাই। আমি আবার দেখাই যে এই জায়গা থেকে পানি পরিবাহিত হচ্ছে। হ্যাঁ, আবার দেখাই তোমাদেরকে, দেখো উদ্ভিদের 3 ধরনের টিস্যু আছে, এইভাবে দেখো তাহলে ভালো করে বুঝতে পারবা। এই টিস্যুটা পাতার নিচের ত্বক, এই টিস্যুটা পাতার উপরের ত্বক, তাহলে এগুলো টোকিও টিস্যু। একসাথে অনেকগুলো কোষ, এরা কি করতেছে? বাইরের আঘাত থেকে রক্ষা করতেছে। ভিতরে এই যে জায়গাটা আছে, এটার নাম হচ্ছে মেসোফিল, এটা হচ্ছে ভিত্তি টিস্যু, পাতার ভিতরে জিনিসপত্র তৈরি করছে। এই যে এটা হচ্ছে ভিত্তি টিস্যু, অনেকগুলো কোষ, কিন্তু এগুলো যত যা দেখতে পাচ্ছ সবুজ সবুজ সবই কোষ। কেন সবুজ? গাছের পাতা সবুজ, স্বাভাবিক, ক্লোরোফিল আছে, প্রত্যেকটা কোষের মধ্যে ক্লোরোফিল আছে। তাহলে এটা হচ্ছে পরিবহন টিস্যু, এটাও পরিবহন টিস্যু। কারণ কি? গাছের দুই দিকে ত্বক, সরি ত্বকীয় টিস্যু, ভুল বলছি, পরিবহন না, ত্বকীয় টিস্যু, দুই দিকে ত্বক, আর দুই ত্বকের মাঝখানে এগুলো হচ্ছে ভিত্তি টিস্যু, ভিত্তি তৈরি করছে। আরো সহজভাবে বোঝাই, একটা বিল্ডিং এর বাইরের যে, একটা বিল্ডিং এর যে বাইরে যে তুমি রং করো না, রং, এটা হচ্ছে হচ্ছে ত্বক। আর বিল্ডিং এর যে রড বালু সিমেন্ট যেটা আছে, এটা হচ্ছে ভিত্তি। আর বিল্ডিং এর ভিতর দিয়ে পাইপ গেছে না অনেক, পানির লাইন নেওয়ার জন্য, গ্যাসের লাইন যাওয়ার জন্য, ওইগুলো হচ্ছে পরিবহন টিস্যু। এই যে পরিবহন টিস্যু, এই দেখো পানি পানি যাচ্ছে, এই দেখো পানি পরিবাহিত হচ্ছে, এই দেখো এদিক থেকে দেখে তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। এই যে পানি পরিবহন হচ্ছে, দেখছো পানি। তো এগুলো হচ্ছে পরিবহন টিস্যু, পানি আর খাবার পরিবহন করে। তাহলে পানি পানি আর খাবার পরিবহন করে যে টিস্যু, এটাকে বলা হয় কি? পরিবহন টিস্যু। এগুলোর নাম হচ্ছে, পানি যেটা পরিবহন করে নাম জাইলেম, আর খাবার যেটা পরিবহন করে ওটার নাম হচ্ছে ফ্লোয়েম। এই যে পানিগুলো পাতায় যাবে, পরে পাতায় সালোক সংশ্লেষণ হবে, খাবার তৈরি হবে। তো জাইলেম জল পরিবহন করে, ফ্লোয়েম ফুড পরিবহন করে, এরকম মনে রাখবা। জাইলেম জল পরিবহন করে, ফ্লোয়েম ফুড বা খাবার পরিবহন করে। জাইলেম জল, জ ফর জল, ফ্লোয়েম ফর ফুড। তাহলে জাইলেমের কাজ জল পরিবহন করা, ফ্লোয়েমের কাজ হচ্ছে ফুড বা খাবার পরিবহন করা। তাহলে এইগুলো হচ্ছে পরিবহন টিস্যু। ঠিক আছে, এই যে মাঝখানে যেটুকু দেখতেছো, এই যে এইটুকু, এই যে এইটুকু, এটুকু হচ্ছে পরিবহন টিস্যু। এই যে দেখো গোল করে সাজানো, এটুকু হচ্ছে পরিবহন টিস্যু, এটা হচ্ছে ভিত্তি টিস্যু, আর এইটা হচ্ছে আবরণী টিস্যু। তাহলে উদ্ভিদের 3 রকমের টিস্যু পাওয়া যায় গঠন করার জন্য, ভিত্তি টিস্যু, আবরণী টিস্যু, আর হচ্ছে পরিবহন টিস্যু। ওকে, এবং এর মধ্যে দেখো এর ম্যাক্সিমাম টিস্যুগুলাই বিভাজিত হয় না, ম্যাক্সিমাম টিস্যুগুলাই কি হতে পারে না? বিভাজিত হতে পারে না। ঠিক আছে, এগুলো স্থায়ী টিস্যু। তাহলে ভাজক টিস্যু কই পাবো আমরা? ভাজক টিস্যু আমরা কই পাবো? এটাই তো কোশ্চেন, তাই না? ভাজক টিস্যু আমরা কই পাবো? দেখো একদম চূড়ার দিকে যে টিস্যুগুলো, এগুলো ভাজক টিস্যু। একদম চূড়ার দিকে যে টিস্যুগুলো, যেগুলো বিভাজিত, এগুলো ভাজক টিস্যু। ভাজক টিস্যু কি করে? খালি বড় হয়, ওগুলা খাবার জমা রাখতে পারে না, ওগুলা দৃঢ়তা দিতে পারে না, ওগুলা খাবার তৈরিও তেমন একটা ভালো করতে পারে না। যা করা সব স্থায়ী টিস্যুরা করে। মনে রাখবা, ভাজক টিস্যুরা হচ্ছে বাচ্চা টাইপের, ওরা তেমন হাঙুর কোনো কাজ পায় না, আর স্বাভাবিক, ওরা তো বাচ্চাই, কচি পাতা। তো ওরা স্থায়ী টিস্যু থেকে খাবার নেয়, সব কিছু নেয়। স্থায়ী টিস্যু হচ্ছে বড় অ্যাডাল্ট, এভাবে চিন্তা করতে পারো। স্থায়ী টিস্যুরা হচ্ছে বাপ মা, আর ভাজক টিস্যু হচ্ছে তাদের সন্তান। এই জন্যে ভাজক টিস্যুর উপরের দিকে থেকে স্থায়ী টিস্যু, এগুলো নতুন করে তৈরি হয়, এবং মাটির নিচ দিয়েও যেগুলো যায়, এগুলো হচ্ছে স্থায়ী ভাজক টিস্যু। ভাজক টিস্যু উদ্ভিদকে বড় করে, স্থায়ী টিস্যু পার্মানেন্ট থাকে, ওরা বড় হয়ে গেছে, ওরা খাবার তৈরি করবে, খাবার পরিবহন করবে, এগুলো হচ্ছে স্থায়ী টিস্যু। দৃঢ়তা দিবে, দৃঢ়তা মানে কি? এটা গাছ যাতে বাতাসে ভেঙে না যায়, এটা হচ্ছে দৃঢ়তা, গাছকে দৃঢ়তা দেয়। ছোটরা কি দৃঢ়তা দিতে পারে না? বড়রা দৃঢ়তা দিতে পারে, বড়রা দৃঢ়তা দিতে পারে, কারণ বড়রা শক্তপোক্ত হয়, বড় মানুষেরা শক্তিশালী হয়। দৃঢ়তা মানে হচ্ছে গাছ যাতে ভেঙে না যায়, গাছ যাতে শক্ত হয়, শক্ত হয়ে দাঁড়ায় থাকতে পারে, এটাকে দৃঢ়তা বলা হয়। তাহলে আমরা এখান থেকে অনেক কিছু দেখলাম। হ্যাঁ, আমরা আরও অনেক কিছু দেখবো, টেনশনের কিছু নাই। আমরা এটার মধ্যে একটু দেখি, এই জিনিসগুলো দেখাচ্ছে এই কারণে যাতে তোমাদের ভালো করে রিয়েলাইজ হয়ে যায়, থ্রিডির মাধ্যমে রিয়েলাইজ হয়ে যায় আসলে কি, কোষ কীভাবে থাকে, টিস্যু কীভাবে থাকে, অর্থাৎ অনেকগুলো কোষ মিলে যেটা তৈরি হয় ওইটাই টিস্যু। টিস্যু অনেক প্রকারভেদ আছে, ওগুলো নিয়ে আমরা জানবো। তো এই হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অংশ, গাছ। এখন দেখো এই যে গাছটা,
এত বড় একটা গাছ, এর কচি কচি পাতা হবে, ওগুলো ভাজক টিস্যু। কিন্তু যে জায়গাটা বড়, যে জায়গাটা মোটা হবে না, ধরো গাছের কাণ্ড যেগুলো শক্ত হয়ে গেছে, মোটা হয়ে গেছে, ওগুলো স্থায়ী টিস্যু। মানে যেই টিস্যু বিভাজিত হয় না, ওদের কাজ খাবার তৈরি করা আর খাবার পরিবহন করা, দৃঢ়তা দেওয়া, ওইগুলো হচ্ছে স্থায়ী টিস্যু। আর যেই টিস্যুর কারণে গাছ বড় হয় ওটা হচ্ছে ভাজক টিস্যু। দুটোই দরকার। আচ্ছা, পাতার টিস্যুতে চলে গেলাম। এই দেখো পাতার টিস্যুটাকে আমরা আরো ভাগ করে দেখতেছি। এই দেখো এখানে কত টিস্যু আছে, ভালো করে দেখো। এই যে উপর দিকে যেটা, এটা কি ত্বক। এটা কোন অংশ? পাতার কোন অংশ? পাতার কাটা অংশ। হ্যাঁ, মানে পাতার কাটা অংশ মানে কি? এই যে এইটুকু, এই যে এই বরাবর। কেউ ভাইবো না এরকম দেখাচ্ছি আমরা, এই বরাবর মাইক্রোস্কোপে দেখতেছি না আমরা। এই বরাবর কেটে ধরো, এই যে কাটলাম পাতাটাকে কেটে, এই যে এই বরাবর মাইক্রোস্কোপের নিচে নিলে বুঝতে পারতেছো কত চিকন। এই বরাবর মাইক্রোস্কোপের নিচে নিলে যা দেখতে পারবো, মানে এই যে এই বরাবর, তাহলে কত চিকন। তাহলে উপরের ত্বক, এই যে ত্বক, নিচের ত্বক, এই দেখো ত্বকের ছিদ্র, নিচের ত্বকে কত ছিদ্র আছে, তাই না? এগুলোকে বলে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র, এটা দিয়ে কার্বন ডাইঅক্সাইড ঢোকে, অক্সিজেন ঢোকে, যখন যেটা দরকার সেটা ঢুকে। এই দেখো এইগুলো, তাহলে এটা ত্বকীয় টিস্যু, এই নিচেটা ত্বকীয় টিস্যু, মাঝখানে একটা ভিত্তি টিস্যু। ভিত্তি টিস্যু দেয়, দেখো কোষগুলো দেখতে পারতেছো? এই দেখো কোষগুলো দেখতে পারতেছো? এই যে কোষ, এই যে একটা কোষ, একটা কোষ, একটা কোষ, একটা কোষ, এই যে কোষের নিউক্লিয়াস, এই যে ছোট ছোট ক্লোরোপ্লাস্ট, এগুলো খাবার তৈরি করে, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এই যে দেখো এই কোষগুলো অনেক ঘন কিন্তু, তাই না? দেখো তো এই কোষগুলো অনেক ঘন না? অনেক ঘন। নিচের কোষগুলো আবার একটু ফাঁকা ফাঁকা, এগুলো স্পঞ্জি। এগুলোর নাম হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, এগুলোর নাম স্পঞ্জি প্যারেনকাইমা। প্যারেনকাইমা, সরল টিস্যু বলা হয় এগুলাকে, সরল টিস্যু প্যারেনকাইমা। এগুলোর নাম হচ্ছে প্যারেনকাইমা। ওকে, প্যারেনকাইমা। মাঝখানে এই যে গোল যেটা দেখতে পারতেছো, দেখে মনে হইতেছে না এটা বিল্ডিং এর মাঝখানে পাইপলাইনের মতো? আমি যদি পিছন দিক থেকে দেখি, দেখে মনে হচ্ছে না এটা বিল্ডিং এর মাঝখানে পাইপলাইনের মতো? এটা হচ্ছে পরিবহন টিস্যু। এটার ভিতর দিয়ে পানি আর খাবার পরিবহন হবে, পানি আর খাবার পরিবহন হবে। ঠিক আছে, এটার ভিতর দিয়ে কি পরিবহন হবে? পানি আর খাবার। ওকে, কেমনে, কোনটা দিয়ে কি? এই দেখো, এইটা জাইলেম, এইটা জাইলেম, তার মানে এটা জল পরিবহন হবে। আর এটা ফ্লোয়েম, এটা দিয়ে কি খাবার পরিবহন হবে। তাহলে উপরে লালটা হচ্ছে জাইলেম, নিচের ফটা, নিচেরটা হচ্ছে ফ্লোয়েম। তাহলে এটা দিয়ে পানি পরিবহন হবে, পানি পরিবহনের পাইপ হচ্ছে এইগুলা। এরা দিয়ে এই সবার কাছে পানি যাবে, যাতে করে সালোক সংশ্লেষণ করতে পারে। এই যে এটা দিয়ে পানি যাবে যাতে করে সালোক সংশ্লেষণ করতে পারে। এরা সালোক সংশ্লেষণ করে যে খাবারটা বানাবে, এই খাবার আবার এটা দিয়ে ঢুকে যাবে যাতে করে বিভিন্ন জায়গায় ছড়াই যেতে পারে। এই হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম আর ফ্লোয়েম পাশাপাশি থাকে একসাথে। এগুলো হচ্ছে পরিবহন টিস্যু। এগুলো কিন্তু স্থায়ী টিস্যু, এগুলোও স্থায়ী টিস্যু, এগুলোও স্থায়ী টিস্যু, এবং এগুলো মোটামুটি স্থায়ী টিস্যু দিয়েই তৈরি। তাহলে ভাজক টিস্যু কই থাকে তাহলে? ওই যে বললাম একদম পাতার চূড়ায়, কচি পাতা, কচি কাণ্ড, কচি মূল, এইসব জায়গায় হচ্ছে স্থায়ী টিস্যু, এই ভাজক টিস্যু থাকে, যেগুলো বড় হতে পারে। ভাজক টিস্যুর কাছে এই যে জাইলেম ফ্লোয়েম এগুলো তেমন ওটা থাকে না, এরা পাশের কোষ থেকে নিয়ে নেয়, ওরা পাশের কোষ থেকে নিয়ে নেয়। ওরা যখন স্থায়ী হয়ে যায় তখন তাদের এই জাইলেম ফ্লোয়েম তৈরি হয়। তো জাইলেম কি? জল পরিবহন করে যে এরা। ফ্লোয়েম কি? খাবার পরিবহন করে, ফুড পরিবহন করে এরা। এদের কাজ হচ্ছে, এর কাজ হচ্ছে পানি নিয়ে আসা, পানি নিয়ে এসে এদেরকে দেওয়া। এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করবে, খাবারটা আবার এর মাধ্যমে উদ্ভিদের সারা দেহে চলে যাবে। কি সুন্দর সিস্টেম, তাই না? তাহলে এদের কাজ কি? খাবার আর পানি পরিবহন। এদের কাজ কি? নিচেরটার আর এটার বাইরের আঘাত থেকে রক্ষা করা। এদের কাজ কি? ভিতরের ভিত্তি তৈরি করা, বেস তৈরি করা। বিল্ডিং এর মেন বেস ইট পাথর হচ্ছে এটা। তাহলে এক একটার এক এক রকম কাজ। তাহলে এখানে 3 ধরনের টিস্যু, প্রত্যেকটা টিস্যু আলাদা কাজ আছে। যেমন এ হচ্ছে শুধু বাইরের আঘাত থেকে রক্ষা করবে, এ তো আর পরিবহন করবে না। তাহলে এটাই হচ্ছে এর কাজ। তাহলে এখানে একগুচ্ছ কোষ, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 আর দেখো কত, এখানে একগুচ্ছ কোষ একই জায়গা থেকে তৈরি হয়েছে এবং একই রকমের কাজ করতেছে। কি কাজ? বাইরের আঘাত থেকে রক্ষা করা। এখানেও একগুচ্ছ কোষ একই রকম কাজ করতেছে। কি কাজ? ভিত্তি তৈরি করা। এখানেও আছে একগুচ্ছ কোষ, কি করতেছে? পরিবহন করতেছে। তাহলে একগুচ্ছ কোষ একই জায়গা থেকে তৈরি হয়ে যদি একই রকমের কাজ করে, তখন তাকে বলা হয় কি? টিস্যু। একগুচ্ছ কোষ একই জায়গা থেকে তৈরি হয়, একই কাজ যদি তারা করে, তাদেরকে বলা হয় টিস্যু। আমরা লাস্ট আরেকটা 3D জিনিস দেখি, এরপরে আমরা মেন বইয়ে যাব। আমি একটা সুন্দর স্লাইড বানায় রাখছি। এই দেখো গাছের কাণ্ডকে তুমি যদি কাটো, এই যে গাছের কাণ্ড, এই যে গাছের কাণ্ড, এই দেখো কেমন দেখা যাবে। দেখছো কি সুন্দর জিনিস, তাই না? আমি আবার দেখাই। এই যে গাছটা ছিল, দুটো গাছ ছিল, হ্যাঁ, এটা একটা ফুল গাছ, এটা একটা টিউলিপ ফুল গাছ, হ্যাঁ, দুটোই ফুল গাছ। ওকে, এটা হচ্ছে একবীজপত্রী, এটা হচ্ছে দ্বিবীজপত্রী। তো এই ফুল গাছের কাণ্ড আমি যদি কাটি, এই যে কাণ্ডটা কাটছি, কেটে জুম করে দেখতেছি কোনটা কেমন, ঠিক আছে? দেখছো কাণ্ড? এই যে কাণ্ডের বনে বাইরের যে আবরণটা, এই দেখো, এই যে আরো জুম করি, আরো জুম করি, এই যে সবুজ যে লেয়ারটা, এটা হচ্ছে ত্বকীয় টিস্যু, স্কিন তৈরি করছে। এটা কি টিস্যু? ত্বকীয় টিস্যু, স্কিন তৈরি করছে। তারপরে ভিতরে হলুদ
সবুজ যেগুলো, এটা ভিত্তি টিস্যু, এগুলোর কটেক্স বলে এটাকে, ভিত্তি টিস্যু বা কটেক্স মেন ভিত্তি তৈরি করছে, তাই না? দেখো তো বাইরের আবরণ তো অল্প, তাই না? ভিতরের ভিত্তি মানে ইট বালু সিমেন্ট কে তৈরি করছে? হলুদ জায়গাগুলা, তো এগুলো হচ্ছে ভিত্তি টিস্যু, কটেক্স বলে এটাকে, কটেক্স নামটা মনে রাখো, সামনে আসবে। আর এইগুলো হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম একসাথে, জাইলেম আর ফ্লোয়েম একসাথে, এগুলাকে বলা হয় ভাস্কুলার বান্ডল, দরকার নেই, পরে আসবে এগুলা। এগুলো হচ্ছে পরিবহন করে, এগুলো হচ্ছে খাবার আর পানি পরিবহন করে। জাইলেম আর ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম একসাথে আছে, জাইলেম আর ফ্লোয়েম পাশাপাশি আছে। এই যে বড় লালগুলো হচ্ছে জাইলেম, আর মাঝখানে আছে সবুজগুলো হচ্ছে ফ্লোয়েম, মানে এখানে জাইলেম ফ্লোয়েম একসাথে আছে। জাইলেম আর ফ্লোয়েম এখানে কি আছে? একসাথে আছে, সেম। এখানে একই অবস্থা। এই যে সবুজটা হচ্ছে পরিবহন, এটা হচ্ছে ভিত্তি, এই যে এখানে আছে জাইলেম আর ফ্লোয়েম, সেম। এই যে এখানে আছে জাইলেম আর ফ্লোয়েম, ঠিক আছে? জাইলেম ফ্লোয়েম, এই যে এইগুলো হচ্ছে জাইলেম, এগুলো হচ্ছে জাইলেম লালগুলা, আর এই যে মাঝখানে আছে ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, ঠিক আছে? পাশে 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 আছে ফ্লোয়েম। তো এইভাবে কিন্তু তৈরি হয় জাইলেম ফ্লোয়েম এভাবে করে তৈরি হয়, ঠিক আছে? এই যে দেখো জাইলেম ফ্লোয়েম, দেখছো জাইলেম আর ফ্লোয়েম কেমনে? এই যে এই যে জাইলেম, তারপরে এই যে ফ্লোয়েম, এই যে জাইলেম, এই যে ফ্লোয়েম, এই যে জাইলেম, এই যে ফ্লোয়েম, এগুলো জাইলেম, বড় জাইলেম। এই যে এটা এই সবুজগুলো জাইলেম, এই সবুজগুলো জাইলেম, লালগুলো ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, এগুলোও জাইলেম, বড়গুলো জাইলেম। জাইলেম দিয়ে জল পরিবহন হয়, ফ্লোয়েম দিয়ে খাবার পরিবহন হয়। দেখছো কেমনে চলে গেছে জাইলেম ফ্লোয়েম? একদম লম্বা পাইপের মতো করে চলে গেছে, তাই না? লম্বা পাইপের মতো করে চলে গেছে ভিতর দিয়ে। তার মানে কি জাইলেমটা কিন্তু এইটুক না, এটা ভিতর দিকে লম্বা পাইপের মতো চলে গেছে, এই মাথা থেকে ওই মাথা, এটা এই মাথা থেকে ওই মাথা লম্বা পাইপের মতো চলে গেছে। দেখে মনে করো না যে এটা এরকম, এটা ভিতর দিয়ে চলে গেছে, এই দেখো ভিতর দিয়ে কেমনে গেছে, দেখছো? ভিতর দিয়ে চলে গেছে পানি আর খাবার পরিবহন করার জন্য। এইভাবে টিস্যুগুলো তৈরি হয়। ওকে, চলো আমরা একটু বইয়ে যাই। অনেক কিছু দেখাইলাম, এবার আসি বইয়ে। উদ্ভিদ ও প্রাণীর কাজ পরিচালনায় কোষের ভূমিকা। কোষ জীবদেহের গঠনের একক, এটা তো আমরা অলরেডি জানি, জীবদেহ তৈরি হয় কোষ দিয়ে। এককোষী ও বহুকোষী প্রাণীদের কোষের কাজ ভিন্ন ভিন্নভাবে পরিচালিত হয়। এককোষীদের একটা কোষের মধ্যেই সব হয়, আর বহুকোষী হলে এক একটা কোষে এক এক রকম কাজ হয়। পৃথিবীর আদি প্রাণীর আবির্ভাব প্রথম দিন থেকে আজ পর্যন্ত এককোষী প্রাণী, যেমন প্রোটোজোয়া পর্বের প্রাণীরা তাদের দেহের সব কার্যকলাপ, যেমন খাবার গ্রহণ করা, বৃদ্ধি, প্রজনন ওই একটা কোষের মাধ্যমে সংগ্রহ করে থাকে। যেমন আমি একটু আগে তোমাদের দেখালাম, প্যারামেসিয়াম দেখালাম, অ্যামিবার কথা বললাম, এরকম প্রোটোজোয়া আছে। প্রোটোজোয়ার যে প্রাণীগুলো আছে এককোষী প্রাণী, এক প্রাণী না, এককোষী জীব, এরা একটা কোষ দিয়ে সব করে, খাবার খাওয়া, বৃদ্ধি করা, প্রজনন করা, একটা কোষ দিয়ে সব কিছু করে। তো বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। বহুকোষী প্রাণী কি তৈরি করে? টিস্যু তৈরি করে। এই যে দেখো, একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে তখন, এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয়, তখন তাদের টিস্যু বা কলা বলে। টিস্যুর বাংলা হচ্ছে কলা, টিস্যুকে বাংলায় বলে কলা, এটা আবার ব্যানানা না কিন্তু। তাহলে সংজ্ঞাটা কি? একগুচ্ছ কোষ, আমি যেভাবে লিখে দিচ্ছি সেভাবে লিখবা। একগুচ্ছ কোষ যদি একই জায়গা থেকে উৎপত্তি হয় এবং তারা যদি একই কাজ করে, তাহলে তারা হচ্ছে টিস্যু। এটা এমন না যে সবগুলো একই রকমই হবে। যেমন তোমরা দেখছিলে না প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা দূরে দেখতে গিয়ে একই রকম ছিল? প্যালিসেড আর স্পঞ্জি দেখতে গিয়ে একই রকম ছিল? মোটেও না, ঠিক আছে? এক একটা এক এক রকম ছিল। কিন্তু একটা টিস্যুর মধ্যে সব কোষ দেখতে যে একই রকমই হইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। একটা টিস্যুর মধ্যে সব কোষ দেখতে যে একই রকমই হইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আমি যদি আবার এখানে চলে আসি তাহলে আমরা ভালো করে দেখতে পারবো। একটা কোষ, একটা টিস্যুর মধ্যে বিভিন্ন রকমের কোষ থাকতে পারে, বা তাদের কাজ সেম থাকবে। যেমন আমি আবার একটু দেখাই লাইনটার মিনিং কি। লাইনটার মিনিং আমি তোমাদের আবার দেখাই, এই পাতার সেকশনটা আমি তোমাদের করে দেখাই, পাতাকে কেটে। এই যে এইটা ভিত্তি টিস্যু, মাঝখানে এগুলো হচ্ছে ভিত্তি টিস্যু। ভিত্তি টিস্যু সবগুলো কোষ একরকম, এগুলো একটু ঘন, এগুলোর নাম প্যালিসেট, আর এগুলোর নাম স্পঞ্জি, গোল গোল, এগুলো লম্বা লম্বা, বাট পুরোটা মিলে ভিত্তি টিস্যু। এই যে এখানে আছে জাইলেম আর ফ্লোয়েম, জাইলেম আর ফ্লোয়েম দেখতে এক, জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে টোটাল 4-4-8 রকমের কোষ আছে, বাট পুরোটা মিলে তো একটা কাজ করতেছে, তাই না? এই জন্য এটা পরিবহন টিস্যু। এটাই তোমাদের বইয়ে বলছে যে কোষ একাধিক থাকতে পারে বা তাদের দেখতেও ভিন্ন হতে পারে, কাজ সেম। টিস্যু দুই ধরনের, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু যেগুলো বিভাজিত হতে পারে, স্থায়ী টিস্যু বিভাজিত হয় না। ভাজক টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতা সক্ষম, কিন্তু স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজিত হতে পারে না। স্থায়ী টিস্যু 3 ধরনের, সরল, জটিল আর ক্ষরণকারী। এখানে শুধু সরল এবং জটিল নিয়ে আলোচনা করা হবে আমাদের এই বইয়ে। আমাদের এই বইয়ের মধ্যে শুধু সরল এবং জটিল নিয়ে আলোচনা করা হবে। তাহলে এখানে দেখো ভাজক টিস্যু নিয়ে কিন্তু কোনো কথাবার্তাই বলতেছে না। ভাজক টিস্যু নিয়ে আসলে কথা নাইও তেমন কিছু। ভাজক টিস্যু এরা কচি টিস্যু, এরা বাচ্চা টিস্যু, এরা বিভাজিত হয়, এরা বড় হয়, এই তো। এবং এরাই একসময় পরিপক্ক হয়ে স্থায়ীতে পরিণত হয়। অর্থাৎ সব একটা কথা আছে না, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে
তেমনি আজকের ভাজক টিস্যু একদিন যায় স্থায়ী হয়ে যাবে। ভাজক টিস্যু হচ্ছে বাচ্চা টিস্যু, ইম্যাচিউর, এখনো বড় হইতে পারে নাই, এটা বড় হবে, বড় হয়ে স্থায়ী হয়ে যাবে। এটাই হচ্ছে ভাজক আর স্থায়ী ব্যাপার স্যাপার। তো স্থায়ী টিস্যু আবার 3 রকমের, সরল, জটিল আর ক্ষরণকারী। সরল, জটিল আর ক্ষরণকারী। এর মধ্যে সরল আর জটিল নিয়ে আলোচনা করা হবে, ক্ষরণকারী বা নিঃস্রাবী নিয়ে তেমন কোনো আলোচনা নাই। তো আমরা সরলে ঢুকবো, তার আগে এখন চলো আমি যে স্লাইড বানাই নিয়ে আসি সেই স্লাইডে চলে যাই। আজকে অনেক পড়া তো, এই জন্য আমি ইচ্ছা করে স্লাইড নিয়ে আসছি যাতে করে সব গুছানো থাকে। তোমরা সবাই বলো যে ভাই এই চ্যাপ্টারটা খুবই প্যারা, এই বিশেষ করে টিস্যু টপিকটা খুব প্যারা। আজকের ক্লাস করার পর ইনশাআল্লাহ তোমাদের টিস্যু নিয়ে কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। তো এখানে দেখানো হয়েছে, আমি তো এটা অ্যানিমেশনে তোমাদেরকে দেখাইছি কীভাবে গাছ বড় হয়, অ্যানিমেশনে দেখানো হয়েছে। এবং এই বড় হওয়ার পিছনে দায়ী হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন, এভাবে বড় হইতে থাকে। আসো স্থায়ী টিস্যু, আমি সুন্দর করে এই চার্ট লিখে দিছি। এই চার্টটা বা এই ফ্লো চার্টটা বা এই টেবিলটা যে পারবে তারা টিস্যু নিয়ে প্যারা হবে না। দেখো স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যু কারা? যাদের কোষ বিভাজিত হয় না, যাদের কোষ বিভাজিত হয় না। তোমরা যারা যারা ক্লাসের স্লাইড চাও, সকল ক্লাসের স্লাইড একসাথে দেওয়া আছে, তুমি এই ভিডিও ডেসক্রিপশনে চলে গেলে স্লাইড লিঙ্ক পেয়ে যাবা, ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে স্লাইড ডাউনলোড করতে পারবা। তাহলে কি বললাম? যাদের কোষ বিভাজিত হয় না তারাই হচ্ছে স্থায়ী টিস্যু। তারাই কি টিস্যু? স্থায়ী টিস্যু। আচ্ছা, স্থায়ী টিস্যু 3 রকমের, সরল, জটিল আর ক্ষরণকারী। সরল, জটিল আর ক্ষরণকারী, ঠিক আছে? সরল টিস্যু মানে কি? সরল টিস্যু মানে ওই টিস্যুগুলা সব একই রকম দেখতে, মিক্সড না। জটিল কি? যেখানে বিভিন্ন রকমের টিস্যু আছে, যেমন জাইলেম আর ফ্লোয়েম আমরা জানলাম না। জাইলেম তৈরি হয় 4 রকমের টিস্যু দিয়ে, 4 রকমের টিস্যু দিয়ে। কি কি? প্যারেনকাইমা, প্যারেনকাইমা, ফাইবার, ট্রাকিট, ভেসেল। এই 4 রকমের কোষ দিয়ে জাইলেম তৈরি হয়। আর ফ্লোয়েম কেমনে তৈরি হয়? এখানেও সেম, এখানেও আছে প্যারেনকাইমা, এখানেও আছে প্যারেনকাইমা যেটাকে বলা হয় ফ্লোয়েম প্যারেনকাইমা, এখানেও আছে ফাইবার যেটাকে বলা হয় ফ্লোয়েম ফাইবার, এখানে আছে সিপ কোষ এবং এখানে আছে সঙ্গী কোষ। এগুলো আমরা পরে জানবো, এগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো। এই 4টা 8টা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানবো। আমি তোমাদের বললাম না যে জাইলেমের মধ্যে 4 রকমের আছে, ফ্লোয়েমের মধ্যে 4 রকম আছে। তাহলে জাইলেম নিজে তৈরি হয়েছে 4 রকমের টিস্যু দিয়ে, ফ্লোয়েম নিজে তৈরি হয়েছে 4 রকমের টিস্যু দিয়ে। এগুলো তারা জটিল টিস্যু। এগুলোর মিনিং কি? এগুলো আমরা পরে জানবো। জাইলেম 4 রকমের টিস্যু দিয়ে তৈরি, ফ্লোয়েম 4 রকমের টিস্যু দিয়ে তৈরি, এই জন্য এগুলো জটিল টিস্যু। আবার দেখো জাইলেমের মধ্যে কি আছে? জাইলেমের মধ্যে একটা নাম আছে যার নাম হচ্ছে প্যারেনকাইমা, প্যারেনকাইমা। ফ্লোয়েমের মধ্যে নাম আছে যার নাম হচ্ছে প্যারেনকাইমা, রাইট? রাইট, এই সেই প্যারেনকাইমা। প্যারেনকাইমা কারা? যারা শুধুমাত্র এক রকমের কোষ দিয়ে তৈরি, যারা শুধুমাত্র এক রকমের টিস্যু দিয়ে তৈরি, এক রকমের কোষ, যেখানে একাধিক কোষ না। যেমন জাইলেম একাধিক কোষ দিয়ে তৈরি, ফ্লোয়েম একাধিক কোষ দিয়ে তৈরি, একাধিক রকমের টিস্যু দিয়ে তৈরি, সহজ কথায়। কিন্তু সরল কারা? যাদেরকে ভাঙলে তুমি এক রকমেরই কোষ পাবা, ওরা হচ্ছে সরল টিস্যু। আবার দেখো জাইলেমের মধ্যে আরেকজন আছে যার নাম হচ্ছে ফাইবার, তাই না? জাইলেম ফাইবার। ফ্লোয়েমের মধ্যে আরেকজন আছে যার নাম হচ্ছে ফাইবার, যার নাম হচ্ছে ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম ফাইবার। এই দেখো এখানে একটা কোষ আছে না, স্ক্লেরেনকাইমা, এইগুলো হচ্ছে ফাইবার প্রকৃতির। এগুলো কি প্রকৃতির? ফাইবার প্রকৃতির। তাহলে কি জাইলেমের মধ্যে প্যারেনকাইমা আছে, আবার স্ক্লেরেনকাইমাও আছে। এরা কি? এরা সরল টিস্যু। এদের ভিতরে গেলে তুমি একই রকমের টিস্যু পাবা, সব কোষ একই রকমেরই হবে। বাট এদের ভিতরে গেলে তুমি অনেক রকমের কোষ পাবা, এদের মধ্যে পাবা 4 রকমের, এদের মধ্যে পাবা 4 রকমের। তাহলে যেই টিস্যুর ভিতরে মাইক্রোস্কোপ দিয়ে ঢুকলে আমি দেখি সবগুলো একই রকম, সেগুলো সরল। আর যেই টিস্যুর ভিতরে ঢুকলে দেখি আমরা বিভিন্ন রকমের কোষ আছে, ওইগুলোকে বলা হয় জটিল টিস্যু। তাহলে ক্ষরণকারী টিস্যু কি? ক্ষরণকারী টিস্যু হচ্ছে যারা রস নিঃসরণ করে, রস ক্ষরণ করে, রস ক্ষরণ করে। ক্ষরণ মানে কি? ক্ষরণ মানে হচ্ছে বের করা, সিক্রেশন ইংলিশে বলা হয়। যারা রস ক্ষরণ করে, ক্ষরণ মানে কি? বের করা। যেমন তোমাদের একটা পারফেক্ট এক্সাম্পল দিই, খেজুরের রস, এটা দিয়ে তোমরা ভালো করে বুঝতে পারবা। খেজুরের রস দেখছো কখনো? খেজুরের রস কেমনে তৈরি হয়? খেজুর শীতকালে রস পাওয়া যায়, খেজুরের গাছ থেকে, খেজুরের গাছের ডগা থেকে একটু কেটে দেওয়া হয় একটা জায়গায়, তারপর সেখানে হাঁড়ি বেঁধে দেওয়া হয়, তারপরে সেই খেজুরের গাছ থেকে টপ টপ করে রস পড়ে, সেই রস পরে রাত্রেবেলা তো বেঁধে যায়, সকালবেলা যায় সংগ্রহ করে। তাহলে এই যে খেজুরের গাছ থেকে যে রসটা পড়তেছে টপ টপ করে, কোথা থেকে আসছে? টিস্যু থেকে আসছে, কোষ থেকে আসছে। সেম, তুমি যদি একটা কাঁচা আম নাও, কাঁচা আমের বোটা যদি ভেঙে ফেলো বা কাঁচা আম যদি পড়ো, কষ বের হয় না? কষ, ওই কষটাই তো রস। এই কোষটা কোথা থেকে আসতেছে? কোষ থেকে আসতেছে। তাহলে যেই কোষ বিভিন্ন রকমের রস বের করে, রস বের করে বললে তো খারাপ শোনায়, আমরা বলবো রস ক্ষরণ করে। যেই কোষ বিভিন্ন রকমের রস ক্ষরণ করে তাকে বলা হবে
ক্ষরণকারী টিস্যু। তাহলে যে টিস্যু, টিস্যু মানেই তো কোষ, তাই না? বিভিন্ন টিস্যু মানেই তো কোষ, বিভিন্ন রস, বিভিন্ন রস ক্ষরণ করে, যে টিস্যু বিভিন্ন রস ক্ষরণ করে তাকে বলে ক্ষরণকারী টিস্যু। ক্ষরণকারী টিস্যু নিয়ে এর থেকে বেশি কিছু দরকার নাই, তোমাদের বই আলোচনা করা নাই। এখন আসতে হবে সরল টিস্যু। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, 3 রকমের সরল টিস্যু আছে। আমাদের আজকে আলোচনা সরল টিস্যু, জরুরি টিস্যু আমরা নেক্সট দিন জানবো। 3 রকমের সরল টিস্যু আছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। সরল টিস্যুর কোষগুলো মোটামুটি একই রকমই। স্ক্লেরেনকাইমা আবার 2 রকমের। স্ক্লেরেনকাইমা আবার 2 রকমের, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে স্ক্লেরাইট। এগুলো আমরা দেখবো, সমস্যা নেই। তাহলে এইগুলো সরল কেন? কারণ এদের মধ্যে কোনো জটিলতা নাই, এরা সবই একই রকম দেখতে। এই হচ্ছে সরল টিস্যু। ওকে, এই 4টা আমরা শিখবো। এখন আমরা প্যারেনকাইমাতে চলে আসি। এখন আমরা কোথায় চলে আসি? প্যারেনকাইমা। বইয়ের লাইনগুলো আমি এখানে সুন্দর করে গুছাই দিছি। উদ্ভিদের সকল অংশে এদেরকে দেখা যায়। প্যারেনকাইমাদেরকে তুমি উদ্ভিদের সব জায়গায় পাবা, উদ্ভিদের যে কোনো জায়গায় পাবা। দেখি তো আমরা একটু, চলো প্যারেনকাইমা। এই যে দেখো, এই যে দেখো, এই যে ঘন ঘন যে কোষগুলো দেখতে পারতেছি এগুলো সবই প্যারেনকাইমা। এই যে এগুলো প্যারেনকাইমা, এই যে এগুলো প্যারেনকাইমা। এমনকি এই যে ত্বক আছে না, ত্বকগুলো প্যারেনকাইমা জাতীয় কোষ দিয়ে তৈরি হয়। তাহলে সবই প্যারেনকাইমা। দেখতে দেখতে একই রকম, দেখছো? এইগুলো দেখতে মোটামুটি একই রকম, এই যে আবার এগুলো দেখতে প্রায় একই রকম। সাইজ শেপ ডিফারেন্ট হইতে পারে, বাট কাজে এমনকি এই যে জাইলেম আর ফ্লোয়েম আঁকাইছি না, এই যে উপরেরটা জাইলেম, নিচেরটা ফ্লোয়েম। এই জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে প্যারেনকাইমা আছে। জাইলেম প্যারেনকাইমা আর ফ্লোয়েমেরটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, একটু আগে আমি লিখছি। তাহলে প্যারেনকাইমা তুমি সব জায়গায় পাবা। যেমন এইগুলাকে বলা হয় প্যালিসেড প্যারেনকাইমা, এগুলো একটু ঘন থাকে। আর এগুলোকে বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা, এগুলোকে বলে স্পঞ্জি প্যারেনকাইমা, কারণ এগুলো একটু স্পঞ্জের মতো থাকে। তাহলে প্যারেনকাইমা কোষ, এবং দেখো প্যারেনকাইমা কোষে দেখো 2টা কোষের মাঝখানে কিন্তু ফাঁকা ফাঁকা আছে, দেখছো? অনেক ফাঁকা ফাঁকা আছে, এগুলোকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁক। আন্ত মানে মধ্যবর্তী, কোষীয় মানে কোষ, ফাঁক মানে 2টা কোষের মাঝখানে ফাঁকা থাকে। এসব কোষের মাঝখানে ফাঁকা থাকে এবং এদের কোষপ্রাচীরটা এত পুরু হয় না, পাতলা হয়। এদের কোষপ্রাচীরটা এত মোটা হয় না, পাতলা। এদের কোষপ্রাচীরটা পাতলা হয়। এদের কোষপ্রাচীরটা কেমন হয়? পাতলা হয়। তো এই হচ্ছে প্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমা সকল অংশে দেখা যায়। এদের কোষগুলো সমবেশীয়। সমবেশীয় মানে কি? তোমাদের বই লেখা আছে কথাটা সমবেশীয়। সমব্যাস মানে কি? সমান আকৃতি, সহজ বাংলায়। সমান আকৃতির মানে প্রায় সেম দেখতে, একটু আগে দেখলাম না আমরা, সম আকৃতি। জীবিত, এই কোষগুলো জীবিত, স্বাভাবিক। পাতলা সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর, নির্মিত বানানটা ভুল হয়েছে, পাতলা সেলুলোজ, অর্থাৎ এই কোষগুলো যে এরকম হবে, এই কোষের প্রাচীর অত বেশি পুরু হবে না, পাতলা হবে। এবং কোষের মাঝখানে মাঝখানে ফাঁকা থাকবে, 2টা কোষের মাঝখানে আন্তঃকোষীয় ফাঁকা থাকবে। এই ধরনের একটা পার্থক্য ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর মাঝখানে। আমার তো স্থায়ী টিস্যু পড়তেছে, তাই না? ভাজক টিস্যু হলে কেমন থাকতো জানো? ভাজক টিস্যু হলে ঘন হয়ে থাকতো, এক জায়গায় ঘন হয়ে থাকতো ভাজক টিস্যুগুলো। স্থায়ী টিস্যুগুলো এরকম ফাঁকা 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 হয়ে থাকে। নিউক্লিয়াস আগায় দিই, এই হচ্ছে নিউক্লিয়াস। এদের বাইরের কোষপ্রাচীর অত বেশি পুরু না, এদের বাইরের কোষপ্রাচীরটা অত বেশি পুরু না, পাতলা সেলুলোজ। কোষপ্রাচীর কি দিয়ে তৈরি হয়? আমরা সবাই জানি কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি হয়। কোষপ্রাচীর কি দিয়ে তৈরি হয়? কোষপ্রাচীরটা সেলুলোজ দিয়ে তৈরি হয়, এটা আমরা কিন্তু সবাই জানি, তাই না? কোষপ্রাচীর তৈরি হয় কি দিয়ে? কোষপ্রাচীর তৈরি হয় হচ্ছে সেলুলোজ নামক উপাদান দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এই টিস্যুতে, এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁকা দেখা যায়, যে 2টা কোষের মাঝখানে ফাঁকা জায়গা, এটাকে বলে আন্তঃকোষীয় ফাঁক। আন্তঃকোষীয় ফাঁক, আন্ত মানে মধ্যবর্তী, কোষীয় ফাঁকা, আন্তঃকোষীয় ফাঁকা। এই যে 2টা কোষের মাঝখানে ফাঁকা জায়গা থাকে এখানে। ঠিক আছে? এই কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, থাকে কি না? দেখছি আমরা, ক্লোরোপ্লাস্ট থাকলে এরা খাবার তৈরি করতে পারে। এদের কোষে ক্লোরোপ্লাস্ট থাকে বলে তাই খাবার তৈরি করতে পারে। এবং যাদের কোষে ক্লোরোপ্লাস্ট থাকবে তাদেরকে ক্লোরেনকাইমা নামে ডাকবে, ক্লোরেনকাইমা। তাহলে যেই সকল প্যারেনকাইমার টিস্যুতে, যে সকল প্যারেনকাইমার টিস্যুতে কি থাকবে? কোষে ক্লোরোফিল থাকবে, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট থাকবে, তাদেরকে ক্লোরেনকাইমা নামে ডাকবে, সহজ হিসাব। জলজ উদ্ভিদের বায়ুকুঠুরিতে থাকলে তাদেরকে বলে অ্যারেনকাইমা। এটা আবার কি? জলজ উদ্ভিদের বায়ুকুঠুরি দেখাই তোমাদেরকে। এই যে এই চিত্রটা দেখো, এই যে এটা আমরা একটু আগে দেখছি, হ্যাঁ? এখানে না যাই, আমরা এখানে যাই। এটা একটা জলজ উদ্ভিদ, ধরো শাপলা ফুল, শাপলার যে ডাটা, এটা সেই শাপলার ডাটা। এটার ভিতরে ফাঁকা 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 থাকে না, এগুলোকে বলে বায়ুকুঠুরি।
এগুলোকে কি বলা হয়? বায়ুকুঠুরি। এই যে এইখানেও প্যারেনকাইমা কোষ আছে, এগুলোকে বলা হয় অ্যারেনকাইমা। পরে চিত্রে দেখাই, এই দেখো, এই যে এটা একটা পানির উদ্ভিদ, হাইড্রিলা নাম, পানির নিচে থাকে। তো এই উদ্ভিদের এই যে কাণ্ডটা কাটা হয়েছে, এই জায়গাটুকু কাটা হয়েছে, এই জায়গাটুকু কাটার পরে দেখতে পারতেছি এই যে কোষগুলা, এই যে কোষগুলা, এই যে কোষগুলো একসাথে অনেকগুলো কোষ, এগুলো হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ। এগুলো কি জাতীয় কোষ? প্যারেনকাইমা জাতীয় কোষ। এবং এই যে প্যারেনকাইমা, অ্যারেনকাইমা কেন বলছে দেখো, মাঝখানে যে ফাঁকা, অর্থাৎ এই কোষগুলো হচ্ছে এইভাবে হয়, এই 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 এটা বায়ুকুঠুরি তৈরি করলো, এটা কুঠুরি তৈরি করলো, এই 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 এটা কুঠুরি তৈরি করলো। এই উদ্ভিদগুলোর কোষগুলো এরকম বায়ুকুঠুরি তৈরি করে, ভিতরে ফাঁকা 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 জায়গা তৈরি করে, যা করে পানিতে ভাসতে পারে, পানিতে থাকতে পারে। এই গাছগুলো ফাঁকা থাকলে বাতাস থাকবে, এই যে এই এই ধরনের প্যারেনকাইমাকে বলা হয় অ্যারেনকাইমা। এই কোষগুলোকে বলা হয় কি? অ্যারেনকাইমা। এই যে এগুলো হচ্ছে অ্যারেনকাইমা। তাহলে আমরা কি কি জানলাম? যেই প্যারেনকাইমাতে ক্লোরোফিল থাকবে সেটা হচ্ছে ক্লোরেনকাইমা। যেই প্যারেনকাইমাতে বায়ুকুঠুরি তৈরি করবে সেটাকে বলা হবে অ্যারেনকাইমা। ওকে, আচ্ছা। তাহলে এখানে দেখো এই যে বাইরের ত্বক তৈরি করছে, এটা আমরা দেখছি। এই যে বাইরের ত্বক তৈরি করছে পাতার, এটা আমরা দেখছি। এই যে দেখো এই যে প্যারেনকাইমাগুলো, এই যে দেখো প্যারেনকাইমা, এই দেখো প্যারেনকাইমা, এই প্যারেনকাইমা, এগুলো তো ক্লোরোফিল আছে, আবার এই প্যারেনকাইমাতে ক্লোরোফিল নাই। তাহলে এগুলো হচ্ছে ক্লোরেনকাইমা, এগুলো হচ্ছে নর্মাল প্যারেনকাইমা। আর এই যে জাইলেম ফ্লেম, এই যে জাইলেম ফ্লেম, আমি একটুকে দেখে আসছি এটা। ওকে, তাহলে এইগুলো হচ্ছে প্যারেনকাইমা জাতীয়। এই যে কোষের মাঝখানে ফাঁকা, এই যেটা প্যারেনকাইমা, এই যেটা প্যারেনকাইমা, এই যেটা প্যারেনকাইমা, এই যেটা প্যারেনকাইমা, মাঝখানে ফাঁকা 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 ফাঁকা। আচ্ছা, তো দেখো এদের কাজ কি? এদের কাজ হচ্ছে দেহ গঠন করা। দেখলাম আমরা উদ্ভিদের সব জায়গায় যেহেতু থাকে, তো উদ্ভিদের দেহ তারা তৈরি করবে। খাদ্য প্রস্তুত করা, যেহেতু ক্লোরোফিল আছে খাবার তৈরি করতে পারবে। খাদ্য পরিবহন করা, যেহেতু প্যারেনকাইমা জাইলেমেও থাকে, ফ্লোয়েমেও থাকে, তো সেটা খাদ্য পরিবহন করবে, ফ্লোয়েমে যেহেতু আছে। এবং খাদ্য সঞ্চয় করতেও এরা হেল্প করে, খাদ্য জমা রাখতেও কি করে? এরা হেল্প করে। লিউকোপ্লাস্ট ধারণ করে এরা খাবার কি রাখতে পারে? জমাও রাখতে পারে। লিউকোপ্লাস্ট ধারণ করার মাধ্যমে এরা কি করতে পারে? এরা খাবার জমাও করেও রাখতে পারে। ঠিক আছে, এই কাজগুলো কে করতেছে? এই কাজগুলা এরা করতেছে। কি কোষ? এদের নাম প্যারেনকাইমা জাতীয় কোষ। এবার প্যারেনকাইমা কোষ যেহেতু উদ্ভিদের সকল জায়গায় আছে, সুতরাং এরা উদ্ভিদের দেহ গঠন করতে হেল্প করবে। ওকে, তাহলে এর কাজ হচ্ছে দেহ গঠন করা, খাবার প্রস্তুত করা, যেহেতু ক্লোরোফিল আছে খাবার তৈরি করবে। খাবার পরিবহন কেমনে করবে? যেহেতু ফ্লোয়েমের মধ্যে প্যারেনকাইমা থাকে, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েমের কাজ খাবার পরিবহন করা। তাহলে এরা খাবার পরিবহনও করবে, এরা খাবার কি করবে? পরিবহনও করবে এবং খাদ্য সঞ্চয় করবে। ওকে, গেল। তাহলে প্যারেনকাইমা শেষ। এবার আমরা আসি কোলেনকাইমা। এরা বিশেষ ধরনের প্যারেনকাইমা। প্রথম কথাটা এটা যে প্যারেনকাইমাটা অ্যাকচুয়ালি মানে কোলেনকাইমাটা কি? অ্যাকচুয়ালি কোলেনকাইমা হচ্ছে বিশেষ ধরনের প্যারেনকাইমা। তবে কোলেনকাইমা এক ধরনের প্যারেনকাইমা, কিন্তু এদের স্ট্রাকচারটা একটু বিশেষ। কেন বিশেষ? এদের কোষপ্রাচীরটা একটু পুরু। কেন বিশেষ? দেখো, এদের কোষপ্রাচীর শুধু সেলুলোজ না, সেলুলোজের সাথে একটু পেকটিন জমা হয়। পেকটিন জাতীয় পদার্থ মনে আছে তো না? কোষপ্রাচীরে পড়াইছিলাম, পেকটিন দিয়ে কোষপ্রাচীর তৈরি হয়। ঠিক আছে, এই কোষপ্রাচীরে সেলুলোজের সাথে অনেক পেকটিন জমা হয় এবং অনেক পুরু হয়ে যায়। তাহলে মনে রাখবা, এরাও কিসের মতো হইতে পারতো? প্যারেনকাইমার মতোই হইতে পারতো। এরাও প্যারেনকাইমা, কিন্তু এদের কোষপ্রাচীরগুলো পুরু। আমি কেমনে বুঝাবো? এই দেখো, এই চিত্রটা আঁকায়া কোষপ্রাচীরটা এরকম পুরু বানাই দিলাম, কোষপ্রাচীরগুলো এরকম পুরু বানাই দিলাম। ঠিক আছে, কোষপ্রাচীরগুলোকে পুরু বানাই দিলাম। এই যে কোষের নিউক্লিয়াস, এদেরও আন্তঃকোষীয় ফাঁকা থাকে, একটু ফাঁকা ফাঁকা করে দিই। এদেরও ফাঁকা থাকে, ফাঁকা ফাঁকা করে দিলাম, এরকম লাগানো থাকে না? হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে এদের কর্নারগুলো বেশি পুরু। এই যে কর্নারগুলো বেশি পুরু, এটা একটু ভালো করে মনে রাখবা। এই কর্নারগুলো বেশি পুরু। এটা কোষের যে কর্নার, এগুলো কিন্তু পুরোপুরি গোল না। হ্যাঁ, কর্নারগুলো বেশি পুরু, অসমভাবে পুরু। মানে কি? কোষগুলোর প্রাচীর সব জায়গায় পুরু না, অসমভাবে পুরু, সব জায়গায় সমানভাবে মোটা না। ঠিক আছে, তো এটাই বলছে
সেলুলোজের সাথে পেকটিন জমা হয়, কি জমা হয়? পেকটিন। এই কথা মনে রাখবা, পেকটিন। পেকটিন জমা হয়ে বেশি পুরু হয়ে যায়। কোষ প্রাচীর অসমভাবে পুরু, বিশেষ করে কোনাগুলা বেশি পুরু, এই কথাটা মনে রাখতে হবে। কোষ প্রাচীরের কোনাগুলা বেশি পুরু। কোষগুলো জীবিত, লম্বাটে, প্রোটোপ্লাজম পূর্ণ। প্রোটোপ্লাজম মানে কি? জীবিত। প্রোটোপ্লাজম পূর্ণ, আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। ওকে। পাতার শিরা, পাতার বোটা এদের দেখা যায়। পত্রবিন্ত, পত্র মানে পাতা, বিন্ত মানে বোটা। পাতার বোটায় পাতায় শিরা দেখা যায়। পাতার শিরা মানে কি? হচ্ছে পাতার ভিতরে জালের মতো থাকে না, ওটাকে শিরা বলে, আমি দেখাবো একটু পরে। কুমড়া, কুমড়া, দণ্ডকলস যেটাকে শ্বেতদ্রোণ বলা হয়, ইত্যাদি গাছের কাণ্ডগুলো অনেক নরম হয়। এই নরম কাণ্ডগুলাকে দৃঢ়তা দেয়, এরা শক্ত শক্ত দৃঢ়তা দান করে এই কোলেনকাইমা। আর এদের কোষে ক্লোরোপ্লাস্ট যদি থাকে তাহলে তারা খাবার তৈরি করতে পারে। তাহলে এদের দুইটা কাজ, দুইটা কাজ। একটা হচ্ছে খাদ্য প্রস্তুত করা, খাদ্য প্রস্তুত করা, আরেকটা হচ্ছে দৃঢ়তা দেওয়া। খাদ্য প্রস্তুত করা, আরেকটা হচ্ছে দৃঢ়তা দেওয়া। খাদ্য প্রস্তুত করা আর দৃঢ়তা দেওয়া, এরা বিশেষ ধরনের প্যারেনকাইমা। এরাও প্যারেনকাইমার মতো। তাহলে পার্থক্যটা কি কি? নাম্বার ওয়ান, এদের কোষ প্রাচীরগুলো অসমভাবে পুরু, কর্নারগুলো বেশি পুরু, কারণ পেকটিন জমা হয়েছে তাই। পেকটিন জমা হওয়ার কারণে অনেক বেশি পুরু। এদের কোষ প্রাচীরের, এদের কোষগুলো সজীব, জীবিত। এবং এদের কোষ প্রাচীরটা কেন পুরু হয়েছে? সেলুলোজের সাথে পেকটিন জমা হয়। কোথায় পাওয়া যায়? পাতার শিরা, পাতার বোটা, আর বিশেষ করে কুমড়া আর দণ্ডকলস বা শ্বেতদ্রোণ যে গাছটা আছে, এদের কাণ্ডে নরম কাণ্ডটাকে শক্ত দৃঢ়তা দান করার জন্য এরা হেল্প করে। এখন আমরা চলো একটু দেখি। এই দেখো কেমন, এই হচ্ছে কোলেনকাইমা জাতীয় কোষ। এর কর্নারগুলো দেখো, এই যে কর্নারগুলো একটু বেশি পুরু না? এই যে কর্নারগুলো, কর্নারগুলো একটু বেশি মোটা মোটা না? এই যে কর্নারগুলো, এই কর্নারগুলো একটু বেশি মোটা। মাঝখানে এই যে কোষ গহ্বর, মাঝখানেগুলো কোষ গহ্বর। দেখো এটা রিয়েল টিস্যুর ছবি, এটা উদ্ভিদের রিয়েল টিস্যুর ছবি। এগুলো প্যারেনকাইমা, এগুলো প্যারেনকাইমা, এইগুলো হচ্ছে কোলেনকাইমা। দেখো তো কোলেনকাইমাগুলো লাল লাল, একটু লেয়ারগুলো একটু বেশি মোটা মোটা মনে হচ্ছে না? একটু দূর থেকে দেখো, তাহলে তুমি বুঝতে পারবা। তোমরা তো ভালো বোঝার কথা। দেখো এই যে কত বড় বড় মোটা 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 প্রাচীর, প্রাচীরগুলো মোটা মোটা। এখানে কিন্তু প্রাচীর পাতলা কাছাকাছি, এখানে কিন্তু প্রাচীর মোটা মোটা লাল, যে ঘন লাল লেয়ার দেখতে পারতেছি না আমরা মাঝখানে মাঝখানে, এগুলো হচ্ছে প্রাচীর মোটা হওয়ার কারণে এরকম হচ্ছে। নিচেগুলো প্যারেনকাইমা, উপরেগুলো কোলেনকাইমা। নিচে প্যারেনকাইমা, উপরে কোলেনকাইমা। নিচে হচ্ছে প্যারেনকাইমা, উপরে হচ্ছে কোলেনকাইমা। দেখো এই যে পাতার শিরা, পাতার শিরায়, এটা মুখস্থ করতে হবে কিন্তু কোথায় কোথায় পাওয়া যায়, এমসিকিউতে আসে। যে পাতার শিরা, এই যে শিরাগুলো, এই যে শিরা, এগুলো শিরা বলা হয়। পাতার শিরা, এই যে শিরা, এই যে মধ্যশিরা, মধ্যশিরা, এইসব জায়গায়, পুরো জায়গাগুলো যেখানে দৃঢ়তা দরকার, শক্ত থাকা দরকার, এই জায়গাগুলো অনেক শক্ত না? পাতার শিরার জায়গাগুলো অনেক শক্ত না? এই যে শিরা। তাহলে কুমড়ার, কুমড়া, কুমড়ার কাণ্ড, এই যে কুমড়ার কাণ্ড, এটাকে দৃঢ়তা প্রদান করার জন্য, কুমড়ার কাণ্ডটাকে দৃঢ়তা প্রদান করে। এই সে দণ্ডকলস, এটাই সে দণ্ডকলস। তোমরা অনেকে দণ্ডকলস চেনো না, এই সে দণ্ডকলস। এটার আরেকটা সুন্দর নাম আছে শ্বেতদ্রোণ। শ্বেতদ্রোণ, এটা খুবই ঔষধি একটা গাছ, এটা ঔষধি একটা গাছ, অনেকেই দেখছো এই গাছটা। ঠিক আছে, এই যে দেখো শ্বেতদ্রোণ, শ্বেতদ্রোণ, এটাই দণ্ডকলস। এই গাছটা অনেকেই দেখছো। এই ফুলে আমার মধুর মতো থাকে, আমার ছোটবেলায় খেলতাম এই ফুলের মধুমুখী নিয়ে এরকম করে চুষে চুষে মধু টাইপের খেতাম। হ্যাঁ, যাই হোক, এখন আবার কেউ গাছগাছালা দেখে রাস্তাঘাট থেকে শ্বেতদ্রোণ মনে করে মধু খাওয়া শুরু করো না, অন্য বিষাক্ত গাছও হইতে পারে, বাট এটা হচ্ছে সেই শ্বেতদ্রোণ। হ্যাঁ, তো এদের কাণ্ডের দৃঢ়তা প্রদান করে হচ্ছে কোলেনকাইমা। এবার সে স্ক্লেরেনকাইমা। আচ্ছা একটু বইয়ে যাই, অনেক তো পড়ে ফেললাম, একটু বইয়ে যাই, বই দেখে আসি আমরা। চলো বইয়ের পড়া দেখে আসি। কি এখন রিয়েলাইজ হচ্ছে কোনটা কেমন? সরল টিস্যু, সরল টিস্যু, যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার আকৃতি গঠনের দিক থেকে অভিন্ন, তাকে সরল টিস্যু বলে। তাহলে সরল টিস্যু একটা স্থায়ী টিস্যু এবং এর প্রত্যেকটা কোষ দেখতে মোটামুটি একই রকম। এটাকে তিন ভাগে ভাগ করা যায়, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ওকে, প্যারেনকাইমা সব অংশেদেরকে পাওয়া যায়, জীবিত, সমবেশীয়, সমবেশীয় মানে একই রকমের ব্যাস, মানে একই রকমের আকার। পাতলা কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম থাকবে, আন্তঃকোষীয় ফাঁকা দেখা যায়, কোষ প্রাচীর পাতলা, সেলুলোজ, ক্লোরোপ্লাস্ট থাকলে তখন ক্লোয়েনকাইমা, জলজ উদ্ভিদে বায়ুকুটিতে থাকে অ্যারেনকাইমা, দেহের গঠন, খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয়, পরিবহন। এগুলো আমরা সুন্দর করে তোমাদেরকে স্লাইড আকারে দিয়ে দিছি এই কথাগুলো। এবার আসে কোলেনকাইমা। এগুলো বিশেষ ধরনের প্যারেনকাইমা। কোলেনকাইমা হচ্ছে বিশেষ ধরনের প্যারেনকাইমা। সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে পুরো হয়, কোনাগুলা বেশি পুরু, কোনাগুলা বেশি পুরু। এই কোষ প্রাচীর অসমভাবে পুরু, কোনাগুলা পেকটিন জমা হয়ে বেশি পুরু হয়, লম্বাটে এবং সজীব, আন্তঃকোষীয় ফাঁকা থাকে,
কোষপ্রান্তগুলা কোন আকার, এগুলো দরকার নাই। খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে এর কাজ। কোথায় কোথায় থাকে? পাতার শিরা, পাতার বোটা, কচি ও নমনীয় কাণ্ড যেমন কুমড়া এবং দ্বন্দ্ব কলসের কাণ্ডে এই টিস্যু দৃঢ়তা প্রদান করে। ক্লোরোপ্লাস্ট থাকে তখন তারা খাবার তৈরি করতে পারে। তাহলে খাবার তৈরি করা আর দৃঢ়তা প্রদান করা এর প্রধান কাজ। সবগুলো পয়েন্টই লাগবে। এবার আমরা স্ক্লেরেনকাইমাতে চলে আসতেছি। চিত্র দেখো, এই চিত্র হয়তো তুমি এখন আঁকাইতে পারবা, আমি এটাও আঁকাই দিছি, এটাও আঁকাই দিছি, এটা তো একদমই সহজ। স্ক্লেরেনকাইমা, এই কোষগুলো শক্ত, লম্বা, পুরু প্রাচীর বিশিষ্ট। তাহলে এগুলো কোষগুলো শক্ত হবে, লম্বা টাইপের হবে, পুরু প্রাচীরযুক্ত হবে। প্রোটোপ্লাজম নাই, তার মানে কি? এই কোষগুলো বেশিরভাগই মৃত। প্রোটোপ্লাজম মানে কি? কোষের জীবিত জিনিসকে বলা হয় প্রোটোপ্লাজম। কোষের জীবিত অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। যদি কোনো কোষে প্রোটোপ্লাজম নাই, তার মানে কি? কোষা জীবিত না। ঠিক আছে? লিগনিন যুক্ত এদের কোষ প্রাচীর লিগনিন যুক্ত। লিগনিন, সুবেরিন মনে আছে? কোষ প্রাচীরে পড়াইছিলাম। যদি কেউ লিগনিন, সুবেরিন, পেকটিন এগুলো নিয়ে আরও জানতে চাও, পেকটিন, লিগনিন, সুবেরিন, সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো নিয়ে যদি আরও জানতে চাও, তাহলে কোষ প্রাচীরের ক্লাসটা করে আসো। ইউটিউবে দেওয়া আছে কোষ প্রাচীর, জীবকোষ ও টিস্যুর কোষ প্রাচীর ক্লাসটা করো। তো লিগনিন কি? লিগনিন একটা জৈব পলিমার, জৈব যৌগ দিয়ে তৈরি পলিমার। এটা কোষকে শক্ত করে, অনেক দৃঢ়তা দান করে। পেকটিন কি করে? তার থেকে বেশি করে। যান্ত্রিক কাজের জন্য কোষকে হেল্প করে। যান্ত্রিক কাজ মানে কি? যে কোষ গাছটা যেরকম আঁকা বাঁকা হয়, পানির স্রোত এসে গাছকে ভাসায় নিয়ে যায়, গাছ তো ছিঁড়ে যায় না, তাই না? এগুলো হচ্ছে যান্ত্রিক কাজ। নড়াচড়া করা, গাছ এরকম গাছের ডালপালা যে বাতাসে নড়ে না, এগুলোকে যান্ত্রিক কাজ বলে। এগুলোকে হেল্প করে। প্রাথমিক অবস্থায় কোষগুলো প্রোটোপ্লাজম থাকে, কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। কথাটা খুবই মনে রাখবে ভালো করে, যে স্ক্লেরেনকাইমাগুলো মৃত কোষ। এরা দুই ধরনের, ফাইবার এবং স্ক্লেরাইট। দৃঢ়তা প্রদান হচ্ছে এর প্রধান কাজ, মনে রাখবা। এদের প্রধান কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান, উদ্ভিদকে দৃঢ়তা প্রদান। দৃঢ়তা মানে কি? একটা শক্ত গাছ দাঁড়ায় আছে, বাতাস তাকে ভেঙে ফেলতেছে না, তাই না? কেন? এই দৃঢ়তার কারণে। গাছের বাকল গাছকে ধরে রাখছে, শক্ত করে ধরে রাখছে। এই দৃঢ়তা কি হেল্প করতেছে? স্ক্লেরেনকাইমা এই কাজগুলো করতেছে। ফাইবার, দড়ি দিয়ে গাছকে বেঁধে রাখা হয়েছে গাছের ভিতরে, রাইট? পানি এবং খনিজ লবণ পরিবহনও এর কাজ। পানি, খনিজ লবণ কেমনে পরিবহন করে? তোমাদের কি মনে আছে জাইলেমের কি কি উপাদান ছিল? জাইলেমের কি কি উপাদান ছিল? প্যারেনকাইমা, ফাইবার, ট্রাকিড, ভেজাল। ফ্লুমে কি উপাদান ছিল? প্যারেনকাইমা, ফাইবার, সিপকোষ আর সঙ্গী কোষ। সিপকোষ, সঙ্গী কোষ বাদ দাও, ট্রাকিড, ভেজাল বাদ দাও। তাহলে কি থাকতেছে? প্যারেনকাইমা আর ফাইবার। তাহলে জাইলেম আর ফ্লোয়েম, এদের কাজ জল পরিবহন করা, আর ফ্লোয়েমের কাজ খাবার পরিবহন করা। ফ্লোয়েম, এফ ফর ফুড, ফ্লোয়েম এফ না, আসলে ফ্লোয়েম বানানটা বাট মনে রাখার জন্য কি, ফ্লোয়েম ফর ফুড, জাইলেম ফর জল। জাইলেমের কাজ হচ্ছে জল পরিবহন করা বা পানি পরিবহন করা, জাইলেম জ ফর জল, আর ফ্লোয়েম ফ ফর ফুড, ফুড বা খাদ্য পরিবহন করা। তাহলে আমরা তো দেখতে পারতেছি যে প্যারেনকাইমা সে খাবারে পানি পরিবহন করতে হেল্প করবে, প্যারেনকাইমা সে খাবার পরিবহন করতে হেল্প করবে। সেম ফাইবার, সে খাবার পরিবহন করতে হেল্প করবে, ফাইবার পানি পরিবহন করতে হেল্প করবে। ফাইবার মানেই তো স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা দুই রকমের, ফাইবার আর ট্রাকিড। তাহলে জাইলেমে যেহেতু স্ক্লেরেনকাইমা আছে, তাহলে জাইলেম স্ক্লেরেনকাইমা কি করবে? পানি পরিবহন করবে, খাবারও পরিবহন করবে। তাহলে আসো স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমার কোষগুলো লম্বা, পুরু, প্রাচীর বিশিষ্ট। কোষের প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম থাকলেও খুব তাড়াতাড়ি কোষ মারা যায় এবং প্রোটোপ্লাজম নষ্ট হয়ে যায়। তার মানে এদের কোষগুলো বেশিরভাগই মৃত। উদ্ভিদকে দৃঢ়তা দেয়, খাবারও পানি পরিবহন করে, বাট দৃঢ়তা দেওয়াই হচ্ছে মেন কাজ। যে মেন কাজ কি? উদ্ভিদকে দৃঢ়তা দেওয়া। যে মেন কাজ কি? উদ্ভিদকে দৃঢ়তা দেওয়া। দেখো লিগনিন কি, লিগনিন সম্পর্কে এখানে একটু আমি লিখে দিছি। দেখো দুই ধরনের স্ক্লেরেনকাইমা আছে, ফাইবার আর স্ক্লেরাইট। খেয়াল করো, ফাইবার এই যে এই সবুজ যে লেয়ারটা, এটা হচ্ছে কোষের প্রাচীর, কত পুরু, তাই না? এই যে স্ক্লেরাইট, দেখো এই যে স্ক্লেরাইট, এই যে কোষের প্রাচীর, ঠিক আছে? এই যে এই কোষের প্রাচীর উপর আবার দেখো এই যে কি সুন্দর সুন্দর তারার মতো গঠন জমা হয়েছে, এভাবে করে আরো বেশি পুরু হয়ে গেছে, ঠিক আছে? তো লিগনিন জমা হয়ে এগুলো পুরু হয়। কোষ প্রাচীরে কি জমা হয়? লিগনিন। লিগনিন জমা হয়ে পুরু হয়। হোয়াট ইজ লিগনিন? লিগনিন হলো উদ্ভিদকে শক্ত বানানোর সিমেন্ট, সিমেন্টের মতো। সেলুলোজ ও হেমিসেলুলোজ ফাইবারগুলোকে শক্তভাবে জোড়া ধরে রাখে, যাতে গাছ সোজা দাঁড়াতে পারে, পানি পরিবহন করতে পারে এবং সহজেতে ভেঙে না যায়। এই হচ্ছে লিগনিনের কাজ, গাছ যাতে শক্ত হয়ে দাঁড়ায় থাকতে পারে। লিগনিন কোথায় হেল্প করতেছে? গাছকে শক্ত হয়ে দাঁড়ায় থাকতে হেল্প করতেছে কে? লিগনিন। এটা সিমেন্টের মতো। আর সেলুলোজ কি, হেমিসেলুলোজ কি, এগুলো নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে কোষপ্রাচীর চ্যাপ্টারে। তুমি লিগনিন, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এগুলো সম্পর্কে যদি জানতে চাও, তাহলে কোষপ্রাচীরের ক্লাসে একটু করো। সহজ হিসাব, এগুলো গাছকে দৃঢ়তা দিচ্ছে, গাছ যাতে ভেঙে না যায়, গাছ যাতে শক্ত থাকে। হ্যাঁ, সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো দিয়ে কি তৈরি হয়? কোষপ্রাচীর তৈরি হয়, মনে রাখবা। সেলুলোজ আর হেমিসেলুলোজ কি এগুলা আমি আবার একটু বলে দিই। সেলুলোজ
আর হেমি সেলুলোজ, এগুলো অ্যাকচুয়ালি পরিচয় কি? এগুলো হচ্ছে ভূ শর্করা, এগুলো হচ্ছে শর্করা জাতীয় পদার্থ, কার্বোহাইড্রেট, এবং এদের কাজ কি? কোষপ্রাচীর তৈরি, কোষপ্রাচীর তৈরি। আর সেই সেলুলোজ আর হেমিসেলুলোজের সাথে অ্যাড হয়েছে কি? লিগনিন। লিগনিন লিগনিন অ্যাড হওয়ার ফলে কি হয়েছে? কোষপ্রাচীর আরো পুরু হয়ে গেছে, আরো বেশি পুরু। তাহলে এখন আমি একটু দেখি ব্যাপারটা কি হইলো। প্যারেনকাইমাতে শুধু সেলুলোজ ছিল, এই জন্য কোষপ্রাচীরটা পাতলা ছিল। কোলেনকাইমাতে সেলুলোজের সাথে পেকটিন ছিল, এই জন্য একটু পুরু ছিল। আর এখানে সেলুলোজ হেমিসেলুলোজের সাথে লিগনিন যুক্ত হয়ে বেশি পুরু হয়ে গেছে। তাহলে সব থেকে পুরু কে? কার কোষপ্রাচীর সব থেকে পুরু? স্ক্লেরেনকাইমা। সব থেকে কম পুরু কে? প্যারেনকাইমা। ওকে, দেখো প্যারেনকাইমা প্যারেনকাইমা স্ক্লেরেনকাইমা দুই রকমের। কি কি? ফাইবার আর স্ক্লেরাইট, এই দুটো পার্থক্য আমি এখানে লিখে দিছি, পার্থক্য করে লিখে দিছি। দেখো পার্থক্য করে বলি। ফাইবারগুলো শক্ত, দীর্ঘ, লম্বা, পুরু প্রাচীর। এই যে শক্ত, এরকম লম্বা, ফাইবারগুলো এরকম লম্বা হয়। পাঁচিলগুলো দেখো কত পুরু, এই যে এইগুলো কোষ প্রাচীর, মাঝখানে ফাঁকা জায়গাটা হচ্ছে কোষ, মাঝখানে পাঁচিলগুলো কত পুরু, দেখছো কত পুরু পুরু প্রাচীর। আচ্ছা, দুই প্রান্ত সরু ভোঁতাও হতে পারে, অর্থাৎ এই কোষগুলো যদি আমি আঁকাই তাহলে এমন হইতে পারে, এই, এবং আরেকটা আঁকাবো এই, এই ধরো দুইটা কি আঁকাইলাম? দুইটা ফাইবার আঁকাইলাম, এবং এদের কোষ প্রাচীরটাকে আমরা চলো পুরু করে দিই। এই যে কোষ প্রাচীরটা পুরু। ওকে, প্রাচীরের গায়ে কূপ নামক ছিদ্র থাকে। আচ্ছা, এটা কি? প্রাচীরের মাঝখানে যাতে জিনিসের আদান প্রদান হইতে পারে, এই জন্য দুটো প্রাচীরের মাঝখানে ছিদ্র থাকে, ছিদ্রের নাম হচ্ছে কূপ। দুটো প্রাচীরের মাঝখানে যাতে জিনিসের আদান প্রদান হইতে পারে, এই জন্য থাকে কি? কূপ। এবং এগুলোকে আমরা প্লাজমোডেজমাটাও বলি, কূপ। আমরা তো পড়ছি তাই না? কোষ প্রাচীরের মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা থাকে, এগুলোকে কূপ বলে। কি বলে? কূপ। যাতে করে এই কোষ থেকে ওই কোষে জিনিস আদান প্রদান হইতে পারে, যাতে করে এই কোষ থেকে এই কোষে জিনিসের আদান প্রদান হইতে পারে, এই কোষ থেকে এই কোষে জিনিস আদান প্রদান হইতে পারে। তাহলে কোষ, কূপটা কই থাকে? কোষের প্রাচীরে। কূপটা কই থাকে? কোষের প্রাচীরে। ঠিক আছে, উদাহরণ দেওয়া হচ্ছে বাস্ট ফাইবার, সারফেস ফাইবার আর জাইলেম ফাইবার। আমি দেখাবো এগুলোর উদাহরণ কি। আমরা একটু এই চিত্রটা দেখি, এটা ফাইবারের চিত্র। ফাইবারের কোষগুলো এরকম লম্বা লম্বা হয়, তুমি যদি মাছ বরাবর কাটো তাহলে দেখতে এরকম মনে হবে। এই দেখো, এই যে এটার ভিতরে কোষগুলো আছে, এটার ভিতরে মেইনলি কোষ আছে। আমি তোর নিউক্লিয়াসটা আগাই দিই। এই যে মেন কোষ হচ্ছে এর ভিতরে নিউক্লিয়াস। দেখো প্রাচীরগুলো কত পুরু, খেয়াল করো কত পুরু প্রাচীর। এই যে কত পুরু প্রাচীর, এই প্রাচীরগুলো দেখো কত পুরু। এরকম দেখো, এই যে ফাঁকা জায়গা, এই যে কূপ, 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 এই যে কূপ। আমি হাইলি রিকমেন্ড করবো এই ক্লাসটার যদি কেউ না বুঝো তাহলে আগে একটু কোষ প্রাচীরটা পড়ে আসতে। কোষ প্রাচীরটা বারবার কাজে লাগতেছে, এখানে বারবার কাজে লাগতেছে। এবং কোষ প্রাচীর এটা আঁকানো আমরা দেখাইছি, আবার একটু দেখাই দিই। কোষ প্রাচীরের মাঝখানে থেকে একটা মধ্যপর্দা, এটা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দার দুই পাশে থাকে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর এর মাঝে মাঝে এরকম ফাঁকা ফাঁকা থাকে, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর মাঝে মাঝে ফাঁকা ফাঁকা থাকে। আর তারপরে থাকে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর তিন স্তরে থাকে, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। এই হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তো দেখো তো মাঝখানে একটা কূপ তৈরি হয়েছে না? কিছু কিছু জায়গা আছে যেখানে কোনো প্রাচীর নাই, দেখো এই যে এখানে কোনো প্রাচীর নাই কিন্তু, তাই না? খালি মধ্যপর্দা আছে, সেম এখানে কোনো প্রাচীর নাই, খালি মধ্যপর্দা আছে। তাহলে এই জায়গাগুলো হচ্ছে কূপ, এই কূপের মাধ্যমে যোগাযোগ হয়। এই হচ্ছে ফাইবার। ফাইবারের এক্সাম্পলগুলো আমি দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও। এবার আমরা আসি স্ক্লেরাইট। স্ক্লেরাইট নামটা শুনে মনে হচ্ছে একটু আইসের মতো দেখতে, আইস এরকম লাগবে। এটা খাটো সমবেশীয় কোষ, আকার সেম। তাহলে এগুলো লম্বা না, তার মানে এগুলো কি না? লম্বা না। লম্বাটা আকারে হইতে পারে, আবার তাহলে তারক আকারও হইতে পারে। লম্বা আকারে হইতে পারে, তারক আকারও হইতে পারে। ওকে, যেগুলো সমবয়সী এগুলো লম্বা না, বাট হইতে পারে। সেকেন্ডারি প্রাচীরে লিগনিন দিয়ে পুরু হয়, এটা আমি একটু আগে দেখলাম। এই যে সেকেন্ডারি প্রাচীর, এই যে সেকেন্ডারি প্রাচীর, এটা প্রথমটা হচ্ছে মধ্যপর্দা, পরেরটা প্রাইমারি প্রাচীর, পরেরটা সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীরটা দেখো, এই যে থিক সেল ওয়াল লেখা আছে। সেল ওয়াল মানে কি? থিক মানে কি? পুরু। আর সেল ওয়াল মানে কি? প্রাচীর। এই যে কোষ প্রাচীর কত পুরু, এই যে পুরু পুরু কোষ প্রাচীর। বাইরের প্রাচীরটা অনেক পুরু। কেন?
যাতে করে অনেক বেশি পুরু হয় এবং মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো হচ্ছে কূপের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। পরিণত কোষ মৃত, কোষ প্রাচীরে কূপ থাকে এবং কোথায় কোথায় পাওয়া যায়, কোথায় কোথায় পাওয়া যায় আমি একটু পরে দেখাচ্ছি। এখন দেখো, যত বেশি পুরু কোষ প্রাচীর হবে তত বেশি কূপ লাগবে। কেন জানো? কোষ প্রাচীর যত পুরু হবে তত বাইরে আসা যাওয়া করা কঠিন হয়ে যাবে না? এই যে বাইরে আসা যাওয়া কঠিন হয়ে যাবে, তত কূপের সংখ্যা বাড়তে থাকবে, যাতে করে পাশাপাশি কোষ হতে সংযোগ রক্ষা করতে পারে। তাহলে স্ক্লেরাইড আর ফাইবারের মধ্যে পার্থক্য কী? ফাইবারগুলো লম্বা, প্রান্তগুলো সরু, প্রাচীরের গায়ে কূপ থাকে। স্ক্লেরাইডগুলোর পার্থক্য কী? স্ক্লেরাইডগুলো সেম, সেগুলো তারকা আকারে হয়, এদের কোষ প্রাচীরটা বেশি পুরু হয়। এগুলো দেখতে তারার মতো হয় কোষগুলো, এবং প্রাচীরগুলো বেশি পুরু হয়। ঠিক আছে, এখন আমরা চিত্রের মাধ্যমে দেখব কোথায় কোনটা পাওয়া যায়। দেখো, এগুলো হচ্ছে বিভিন্ন রকমের স্ক্লেরাইডের ছবি। স্ক্লেরাইড এরকম বিভিন্ন রকমের হতে পারে। এই দেখো, তারার মতো, এটাও তারার মতো, এটা হচ্ছে তন্তুর মতো, পাটার আশে যেগুলো থাকে, এই যে সুতার মতো, অনেক রকমের স্ক্লেরাইড হতে পারে। এটা জাস্ট এমনি দেখানো দরকার, দেখাচ্ছি আর কি, পরীক্ষায় আসবে না। এই দেখো পাটারাস, এটাকে বলে বাস্ট ফাইবার, এটা এক ধরনের জাইলেম ফাইবার। পাটারাসকে বলা হয় কি? বাস্ট ফাইবার। এমসিকিউতে আসে কিন্তু এটা। পাটারাসকে কি বলা হয়? বাস্ট ফাইবার। দেখাই তোমাদেরকে, এই যে আমরা পড়ছিলাম বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম ফাইবার। এগুলো আছে জাইলেমের অন্তর্ভুক্ত, এই ফাইবারের অন্তর্ভুক্ত। নামের প্রত্যেকের মধ্যে ফাইবার আছে। বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম ফাইবার। এটাকে উড ফাইবারও বলা হয়, কারণ জাইলেম যে জিনিসটা পানি পরিবহন করে, এটা একটা সময় শক্ত হয়ে পরিণত হয়ে কাঠে পরিণত হয়। গাছের আমরা যেটাকে কাঠ বলি না, অ্যাকচুয়ালি কাঠটা জাইলেম। এটা আমরা নেক্সট দিন দেখবো ইনশাল্লাহ। এই জন্য জাইলেম ফাইবারকে কাঠের ফাইবারও বলা হয়। তাহলে আমরা একটু এগুলো দেখি। এই যে এটা হচ্ছে বাস্ট ফাইবার, পাটারাস। পাটারাস একটা ফাইবার জাতীয় কোষ। পাটারাস কি জাতীয় কোষ? ফাইবার জাতীয় কোষ, মানে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ। এটা হচ্ছে সারফেস ফাইবার, এটা হচ্ছে কার্পাস তুলা। এই যে তুলা, সারফেস ফাইবারের এক্সাম্পল হচ্ছে কার্পাস তুলা। ফাস্ট ফাইবারের উদাহরণ হচ্ছে পাটের আঁশ। তাহলে এগুলো একটা কোষ, বাই দ্য ওয়ে। এই দেখো, এটা একটা টিস্যুর ছবি, যদি একটু কঠিন লাগবে তোমাদের। এই যে মাঝখানে ফাইবার, যে নীল নীলগুলো, এগুলো হচ্ছে ফাইবার। এগুলো হচ্ছে কি? ফাইবার। ওকে, এই যে ফাঁকে ফাঁকে আছে, এই যে এটা কটেক্স তোমাদের আগে দেখাইছি, তাই না? কটেক্সের মাঝখানে এই যে ফাইবার, কটেক্সের মাঝখানে ফাইবার থাকতে পারে। কটেক্স মনে আছে? গাছের মাঝখানে যে ভিত্তি, যে জায়গাটা, ওটাকে কটেক্স বলে। এই কটেক্সের মাঝখানে ফাইবার, কটেক্সের মাঝখানে কি? ফাইবার। এটা আমি কেন দেখাইলাম? তোমাদের বইয়ে লেখা আছে যে কটেক্সের মাঝখানে ফাইবার থাকতে পারে। এই যে দেখো ফাইবার সম্পর্কে একটু পড়ি। অত্যন্ত দীর্ঘ, পুরু, শক্ত, এদের দুই প্রান্ত সরু, কখনো কখনো ভোতা হয়, প্রাচীরের গায়ে ছিদ্র থাকে, ছিদ্রকে কূপ বলে। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দেওয়া হয়, বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম ফাইবার ইত্যাদি। ওকে, স্ক্লেরাইড, এদেরকে স্টোন সেলও বলে। মনে রাখবা, স্ক্লেরাইডের আরেক নাম স্টোন সেল। এমসিকিউতে আসে, কেন আমি একটু পরে বলতেছি। এরা খাটো, সমবেশীয়, কখনো কখনো লম্বাও হয়, তারকাকার হয় বেশিরভাগ ক্ষেত্রে। এদের গৌণ প্রাচীর খুব শক্ত, যে সেকেন্ডারি প্রাচীর, যেটা প্রথমটা মধ্যবর্তী, পরে প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। অত্যন্ত পুরু হয় এবং লিগনিন যুক্ত হয়, লিগনিনের কারণে বেশি পুরু হয়। প্রথমত স্ক্লেরাইড সাধারণত মৃত থাকে, এদের কোষ প্রাচীর কূপযুক্ত হয়। কোষ প্রাচীরের কূপ এরও আছে এবং পরিণত হলে এটা মারা যায়, কিন্তু পরিণত কোষ মৃত। এবার যে উদাহরণগুলো, নগ্নবীজি উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের কটেক্স, নগ্নবীজি দ্বিবীজপত্রী উদ্ভিদের কটেক্স, যে কটেক্সের মাঝখানে আমরা স্ক্লেরাইড দেখলাম। ফল ও বীজত্বকে স্ক্লেরাইড দেখা যায়। জাইলেম এবং ফ্লোয়েমের সাথে যে স্ক্লেরাইড দেখা যায়, এবং পাতার বোটায় স্ক্লেরাইড দেখা যায়। চলো এখন আমরা একটু দেখি এগুলো। তাহলে এখানে আমরা দেখতেছি যে কটেক্সের মাঝখানে ফাইবার দেখলাম। এটা এতটা গুরুত্বপূর্ণ না, জাস্ট দেখানো দরকার পরে দেখালাম। এটা না জানলেও চলবে, এটা আমরা বাদ দিতে পারি, সমস্যা নাই। পরেরটা দেখি। এই দেখো, বাদামের খোসা, বাদামের বাদাম বা বীজের ত্বকে, বীজের যে ত্বক, এখানে স্ক্লেরাইড থাকে। বীজের ত্বকে স্ক্লেরাইড থাকে, এই জন্য বীজের ত্বক এরকম নকশার মতো তৈরি হয়, বীজের ত্বক শক্ত হয়। স্ক্লেরাইড বা স্ক্লেরেনকাইমার কাজ কি? দৃঢ়তা প্রদান করা। স্ক্লেরেনকাইমাগুলোর কাজ কি? দৃঢ়তা প্রদান করা। এই যে এদের ত্বকে স্ক্লেরাইড থাকবে, বীজের ত্বকে। তারপর দেখো, এটা নাশপাতি ফল। তোমরা নাশপাতি, আপেল, পেয়ারা, বিশেষ করে নাশপাতিতে বেশি বোঝা যায়। নাশপাতি তো খাইছো, তাই না? পেয়ার ফল বলা হয় যেটাকে, ঠিক আছে? বা আপেলও এটা বোঝা যায়। খাইলে একটু দানা দানা লাগে না মাঝে মাঝে? নাশপাতিতে সব থেকে ভালো বোঝা যায়।
এটা বুঝতে চাইলে বাজার থেকে নাশপাতি কিনো, সাদা নাশপাতি, তাহলে ভালো করে বুঝবা। নাশপাতি খাইলে না বুকের ভিতরে একটু মাঝে মাঝে একটু দানা দানা শক্ত শক্ত মনে হয় ইটের মতো দানার মতো লাগে, ইটের মতো এত শক্ত না, দানা দানা লাগে যে, ওইটাই অ্যাকচুয়ালি স্টোন সেল, ওটাই স্টোন কোষ, শক্ত শক্ত লাগে পাথরের মতো, এই জন্য এটাকে স্টোন সেল বলে। ওইগুলাই অ্যাকচুয়ালি এই স্ক্লেরেনকাইমা স্ক্লেরাইট। এই যে দেখো লেখছে আপেলের শক্ত অংশ এবং পেয়ারা খেতে গেলে যে দানাদার বা গ্লিটারি অনুভূতি পাওয়া যায় তার মূল কারণ হলো অসংখ্য স্ক্লেরাইট কোষের উপস্থিতি। এই যে দেখো এরকম দেখতে স্ক্লেরাইট কোষগুলা, তারার মতো না দেখতে, তারার মতো স্ক্লেরাইট কোষগুলা এই যে পেয়ার বা নাশপাতি, নাশপাতিতে ভিতরে পাওয়া যায়। যারা যারা নাশপাতি খাইছো তারা ভালো বুঝতে পারবা, যারা যারা খাও নাই ট্রাই করে দেখতে পারো। না পেয়ারা, আপেলও পাওয়া যায়, অনেক আপেল আছে একটু বালু বালু টাইপের আপেল। নাশপাতিতে সব থেকে বেশি ভালো বোঝা যায়, নাশপাতিতে ভিতরে এই স্টোন সেল থাকে বলে, স্টোন সেলকে স্ক্লেরাইট, খাইলে একটু মনে হয় কি শক্ত শক্ত, মজাই লাগে। এটা আবার পাথর ভেবে কেউ আবার ফালাই দিব না কিন্তু, হ্যাঁ। আচ্ছা, স্টোন সেল কোথায় পাওয়া যায়? পেয়ারা বা দানাদার গ্লিটারি টেক্সচার পায়, এটা স্টোন সেলের কারণে হয়। নাশপাতিতেও পাওয়া যায়, আপেলের ভিতরে পাওয়া যায়। অনেক ফলের বীজের আবরণ, সিড কোট মানে কি? সিড মানে বীজ, আর কোট মানে আবরণ, বীজের আবরণ, এটা পাওয়া যায়। পাতার অ্যাপিডার্মিস বা গ্রাউন্ড টিস্যুতে এটা পাওয়া যায়। পাতার ত্বকীয় টিস্যু, পাতার ত্বক এবং ভিত্তি টিস্যুতে এটা পাওয়া যায়। এগুলো এমনি জাস্ট এক্সট্রা দিছি আর কি তোমাদের জানানোর জন্য। স্টোন সেলের কাজ কি? ফলের কঠিনতা সুরক্ষা দেওয়া, ফলটা শক্ত হয়, বীজের আবরণটা শক্ত হয়, আর টিস্যুকে যান্ত্রিক সহায়তা দেয়। টিস্যুকে যান্ত্রিক সহায়তা মানে কি? টিস্যুকে ভেঙে যাওয়ার হাত থেকে, দুমড়ে মুছড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে স্টোন সেল। এই হচ্ছে স্টোন সেল, এগুলো জাস্ট এক্সট্রা দিলাম আর কি তোমাদের জানানোর জন্য। আর পাতার বোটায় কি পাওয়া যায়? স্ক্লেরেনকাইমা পাওয়া যায়, এবং এটার নাম হচ্ছে স্ক্লেরাইট। আমরা বইয়ে দেখলাম একটু আগে, এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের কর্টেক্সে পাওয়া যায়। ফল ও বীজ ত্বকে স্ক্লেরাইট তো দেখলামই, ফলের ভিতরেও পাওয়া যায়, বীজের ত্বকেও পাওয়া যায়, দেখলাম আমরা মাত্র। ভুঁইত্বক জাইলেম ফ্লোয়েমের সাথে থাকতে পারে এরা, জাইলেম ফ্লোয়েম যেহেতু এখনো পড়ে নেই এই জন্য আমি আপাতত বলতেছি না। পাতার বোটা এগুলো থাকতে পারে, পাতার বোটার তো এখন আমরা দেখি নাই। জাইলেম ফ্লোয়েমটা আমরা স্কিপ করলাম, এটা নেক্সট ক্লাসে দেখবো আমরা। ফল এবং বীজের ত্বকে পাওয়া, বীজের ভিতরে ত্বকে পাওয়া যায় দেখছি, ওই যে বীজের বাইরে ছিল, ফলের ভিতরে যে স্টোন সেল বললাম। নগ্নবীজ আবৃত বীজের কর্টেক্সের মাঝখানে থেকে কর্টেক্স কেটে আমরা চিনছি, ঠিক আছে। নগ্নবীজি কি? যাদের বীজটা উন্মুক্ত থাকে, যেমন সাইকাস, ঠিক আছে। আমার কাছে আছে, আমি তোমাদের দেখাই। এই যে সাইকাস, এই যে সাইকাসের কোন, এটা দেখছো তো এরকম, এই কোন, এটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ। এরকম কোন যাদের হয় এগুলো নগ্নবীজি উদ্ভিদ। এটা সাইকাস না, এটা পাইনের কোন বাদী হয়, এটা পাইন গাছের কোন, হ্যাঁ। তো পাইনও একটা নগ্নবীজি উদ্ভিদ। আর দ্বিবীজপত্রী উদ্ভিদ কোনটা? এই যে ছোলা, তারপরে ডাল, এগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। এদের কটেক্স, কটেক্স মানে বুঝছো তো, আমি তোমাদের অ্যানিমেশনে দেখাইছিলাম না কটেক্সটা, এই যে অ্যানিমেশনে দেখাইছিলাম তো মনে হয়, নাকি দেখাই নেই? দেখাইছি, পাচ্ছি না এখানে। যাই হোক, কটেক্স তোমাদের দেখাইছিলাম, পরে আবার দেখাবো নি জাইলেম ফ্লোয়েমের সময়, জাইলেম ফ্লোয়েমের সময় আবার দেখাবো নি কটেক্স। কটেক্সের মাঝখানে থাকে, কটেক্সটা হচ্ছে মেন ভিত্তি, গাছের মেন ভিত্তি। তিনটা পাশে ভাগ করা যায়, একটা আবরণ, একটা ভিত্তি। এই যে দেখো কটেক্স, যে কাণ্ডে, এটা না, এটাও না, এই যে, এই যে আমি তোমাদের দেখাইছিলাম বারেরটা আবরণ, এগুলো হচ্ছে জাইলেম ফ্লোয়েম মানে পরিবহন, আর এই হলুদ পুরো জায়গাটা হচ্ছে কটেক্স। পুরোটাকে তুমি কটেক্স বলতে পারো, হ্যাঁ, কটেক্স। এই কটেক্সের মাঝখানে থাকে, এটাই বলছে। ওকে, তাহলে আমরা যদি এখন আমাদের নোটে চলে আসি, নোটে আসলে এখন এগুলো মিনিং দেখতে পারতেছি, যে এই যে জাইলেম ফাইবার কোথায় পাওয়া যায়? বাস্ট ফাইবার, সারফেস ফাইবার আর জাইলেম ফাইবার, কাঠের ফাইবার, যেটা কাঠের যে তন্তু, কাঠের ভিতরে যে আঁশটা থাকে। নগ্নবীজ আবৃত বীজের কটেক্সে, ফল ও বীজের ত্বকে, জাইলেম ফ্লোয়েমের সাথে, এবং পত্রের বিনতে, পাতার বোটায়। এই পাতার বোটায় থাকে, এটাই জানতে চাচ্ছিলাম আমরা। এই যে পাতার বোটায় কেন থাকে, যে পাতার বোটায় কেন থাকে? পাতাকে যান্ত্রিক দৃঢ়তা দেওয়ার জন্য। যান্ত্রিক দৃঢ়তা মানে তো বুঝছি, যান্ত্রিক, যান্ত্রিক যেখানে যন্ত্র বুঝবে তার মানে বুঝবে এখানে মুভমেন্ট বা চলাফেরা টাইপের কিছু আছে। পাতাটা যাতে সহজে নড়তে পারে বাতাসে, ভেঙে যেতে না যায়, বাতাসের দুললে যাতে ভেঙে না যায়, এটাই যান্ত্রিক দৃঢ়তা। এই যে যান্ত্রিক দৃঢ়তার মানেই হচ্ছে যে এটা, বাতাসে দুলে যাতে পাতা ভেঙে না যায়। তৃণভোজী প্রাণীর আক্রমণ থেকে যাতে সুরক্ষা পায়। যে সকল প্রাণী পাতা খায়, পাতা ধরো একটা প্রাণী গাছের উপর দিয়ে হাঁটতেছে, তোমার পাতা তো ভেঙে যাবে যদি পাতার যান্ত্রিক দৃঢ়তা না থাকে। তো এটা, এটা ধরো একটা টিকটিকি, বুনো টিকটিকি গাছ বেয়ে বেয়ে উঠতেছে, পাতার যদি দৃঢ়তাই না থাকে, গাছ বেয়ে উঠতে যেয়ে তো পাতা ভেঙে পড়ে যাবে, রাইট।
বোটাকে শক্ত, স্থিতিশীল ও দীর্ঘস্থায়ী রাখতে হেল্প করে। গাছের পাতার সাথে যে বোটাটা যাতে শক্ত থাকে, বোটাটা যাতে স্থিতিশীল থাকে, বোটাটা যাতে অনেক দিন থাকে পাতার সাথে, এই ক্ষেত্রে হেল্প করে। তাহলে একটা গাছের কাণ্ড, সেই গাছের পাতার বোটা, এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। পাতার বোটায় কত কিছু আছে তাই না, কোলেন কাইমা আছে, স্ক্লেন কাইমা আছে, এবং এই পাতা। তো পাতার বোটাটা যাতে শক্ত থাকে, দৃঢ় থাকে, ভেঙে যেতে না যায়, এক্ষেত্রে হেল্প করতেছে কে? এক্ষেত্রে হেল্প করতেছে স্ক্লেন কাইমা, স্ক্লেরাইট। আর পাতার বোটা তৈরি করতে কিন্তু হেল্প করছিল কে? কোলেন কাইমা। মনে আছে? রিলেট করে পড়তে হবে, একটার সাথে একটা ভুলে গেলে চলবে না, একটা পড়তে যায় একটা ভুলে গেলে কিন্তু চলবে না। এই যে পত্রবিন্তের বোটা, কুমড়া দণ্ডকলসেনায় নমনীয় কাণ্ডে দৃঢ়তা দেয়, এরাও কিন্তু দৃঢ়তা দেয়। যে পাতার বোটা, এরাও কিন্তু দৃঢ়তা দেয়। দৃঢ়তা দেওয়ার জন্য পাতার বোটায় কত কিছু হেল্প করতেছে যাতে করে পাতার বোটাটা টিকে থাকতে পারে। তো এই হচ্ছে আমাদের আলোচনা। এরই মাধ্যমে আমরা আমাদের গুরুত্বপূর্ণ একটা অংশ শেষ করলাম বইয়ের। যা আমরা সরল টিস্যু শেষ করলাম। ইনশাল্লাহ আমরা নেক্সট দিন আমরা জটিল টিস্যুতে চলে যাব। এটাও একটা স্থায়ী টিস্যু, যে টিস্যুটা অনেকগুলা রকমের কোষ দিয়ে তৈরি। জটিল টিস্যু দুই রকমের, দেখো লেখাই আছে জাইলেম আর ফ্লোয়েম। জটিল টিস্যু দুই রকমের, জাইলেম এবং ফ্লোয়েমকে একসাথে জটিল টিস্যু বলে, এবং এদেরকে পরিবহন টিস্যু বলে। কেন? কারণ এরা খাবার এবং পানি পরিবহন করে। ইনশাল্লাহ নেক্সট দিন এগুলো নিয়ে জানবো। এই দেখো জাইলেম আর ফ্লোয়েম, নিচেটা জাইলেম, বইটা ফ্লোয়েম, দেখছো? এগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট দিন আলোচনা করবো।